হাই ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে যে বন্ধুটাকে নিশ্চয়ই চিনতে পারছেন। খুব বেশি যদি এক সপ্তাহের ব্যবধানে গলা আমার চেঞ্জ না হয়ে থাকে, আই মিন কণ্ঠস্বর, তাহলে নিশ্চয়ই চিনে গেছেন এর মধ্যে যে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু ইরা যে মুহূর্তে হট সিটে শুক্রবার রাতের স্পেশাল আয়োজন যেটা হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ, সেটা নিয়ে এই মুহূর্তে আপনার সাথে আমি জয়েন করলাম। আর করলাম যেহেতু একেবারে পুরো 3 ঘন্টা না কাটিয়ে কিন্তু আমি কিন্তু আর বাসায় যাব না। ওকে, আপনি আমাকে ফেরাতে পারবেন না। তো যতই আমাকে বলুন ভাগো, ঠিক একটু আগে সেখানটা প্লে হচ্ছিল শূন্যের ওই গানের মতো, যতই আমাকে বলতে থাকুন ভাগো 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 জোরে, তাও আমি রাত 2টো পর্যন্ত আছি। আপনার সব খবর জানার জন্য আছি, আপনার কথাগুলো শেয়ার করার জন্য আছি, আর আপনার পছন্দের গানগুলো প্লে করার জন্য আছি। আরো কিছু হয়তো সারপ্রাইজিং অথবা কোনো সেগমেন্ট, সবকিছু উপহার দেওয়ার জন্য আছি। তাই সাথে থাকুন। আর যদি কোনো কিছু জানাতে ইচ্ছে হয়, ঠিক একটু আগে যেমনটা বললাম, যদি কোনো গান শুনতে ইচ্ছে হয়, যদি কাউকে কিছু ডেডিকেট করতে ইচ্ছে হয়, একটা ছোট SMS করবেন, দ্যাটস এনাফ ফর মি। ওকে, SMS করার নিয়মটা একটু বলে দিই। সেটা হচ্ছে প্রথমে আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো আর লিখে পাঠাবেন যে নম্বরে, সেটা হচ্ছে 6969। তো আমি আর ভাগছি না এবং প্রথম যে গানটা প্লে করবো এটা হচ্ছে মেটালিকার গান আই ডিসঅ্যাপিয়ার। এবং পরপর এই দুটো গান প্লে করলে কিন্তু একটা বেশ অর্থবোধক একটা ব্যাপার তৈরি হয়। সেটা হচ্ছে প্রথম গানে বলা হলো ভাগো, মানে একটু আগের গানে, আর এরপর যদি কেউ বলে আই ডিসঅ্যাপিয়ার, তো এরপরে কিন্তু আশঙ্কা জাগতেই পারে যে ভাগতে বললো, তারপরে বললো আই ডিসঅ্যাপিয়ার, আমি অদৃশ্য হয়ে যাচ্ছি, এর পরের গানটা কি হবে, এর সিকোয়েন্স নাকি সিকুয়েল অর প্রিকুয়েল অর এনিথিং এলস, দেখা যাক এর পরের গানটা কি হয়। শুনছি আই ডিসঅ্যাপিয়ার বাই মেটালিকা, এটা হচ্ছে অরিজিনাল সাউন্ড ট্র্যাক মিশন ইম্পসিবল 2 এই সিনেমার, এবং সিনেমার মতো এই গানটাও দুর্দান্ত। একটু পরে ফিরছি। Hey friends, welcome back. শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে আপনার সোলমেট এন্ড আলটিমেট রেডিও মেটির আজকে শুক্রবার রাতের স্পেশাল আয়োজন ড্রিমস অ্যাভিনিউ, এবং সেখানে আপনার জন্য স্পেশাল কিছু থাকবে। সেটা হতে পারে আপনার প্রিয় গান, সেটা হতে পারে আপনার প্রিয় কোনো মানুষকে ডেডিকেট করা আপনার কোনো গান অথবা আপনার কোনো কথা। এরপরও সেটা হতে পারে আপনার একান্ত নিজের কথা, যেটা কারোর জন্য না, প্রিয় কোনো অপ্রিয় কোনো মানুষের জন্য না, শুধুমাত্র আপনার জন্য, যেটা হয়তো শেয়ার করতে পারলে বা এই মুহূর্তে বলতে ইচ্ছে হচ্ছে খুব বেশি। এটা সেকেন্ড থট না দিয়ে আপনি সেটা আমাকে জানাতে পারেন। আর এর পাশাপাশি আপনার জন্য আমি নিজে থেকে তো কিছু রাখবোই আজকে বন্দোবস্ত, তাই না? সেটা হচ্ছে আমার নিজের চয়েস। আর প্রথম দুটো গান শুনে ফেললাম, সে দুটো অবশ্য আমার নিজের পছন্দই ছিল। প্রথমটা হচ্ছে মেটালিকার গান আই ডিসঅ্যাপিয়ার, এবং তারপরে যেটা ছিল সেটা হচ্ছে নেমেসিসের গান অবচেতন। এই দুটো গান যতবারই শুনি ততবারই মনে হয় আচ্ছা এখনই আরেকবার শুনি, 2বার করে শুনি, এরকম একবারে কিন্তু আশা ফুরায় না, এরকম একটা ব্যাপার হয়। অনেক বন্ধুর SMS চলে এসছে এর মধ্যে। রাশেদ অ্যাজ ইউজুয়াল আবার বহুদিন অনুপস্থিতির পরে আবার তার হারানো স্থান ফিরে পেয়েছেন। মানে প্রথম SMS একসময় উনি করতেন, ওনার SMS দিয়ে শুরু হতো, মাঝখানে বোধহয় বহুদিন তাহমিনা ছিল, তাহমিনা ফ্রম তেজগা, মানে সেই সবার আগে SMS পাঠাতো। তো রাশেদ আবার তার শূন্য মানে হারানো স্থান ফিরে পেয়েছে, ভালো লাগছে এটা দেখে, কংগ্রাচুলেশনস। তো রাশেদ আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে যে দিন দিন মানুষ যেন কেমন বদলে যাচ্ছে, কথা সত্য, ভেবে পাই না কিছু, আসলে সময় কি এমন করছে নাকি ইচ্ছে করেই বদলে যাচ্ছে। আমার যেটা, আপনি কোন দৃষ্টিকোণ থেকে লিখেছেন আমি জানি না রাশেদ, বাট আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন সেটা হচ্ছে যে মানুষ আসলেই বদলে যাচ্ছে এই সময়টাতে। এবং আমরা যখন বেড়ে উঠি বা তারপরও হয়তো কিছুদিন, খুব বেশি দিন আগেও হয়তো না যেরকম আশপাশের মানুষজন বা পরিস্থিতি সমাজ সবকিছু দেখতাম, এখন তার থেকে অনেকটাই অন্যরকম। আমার কাছে যেটা মেইন রিজন মনে হয় সেটা হচ্ছে যে অনেকগুলো রিজন অবশ্য বলা যাবে, ডেফিনেটলি ডেমোগ্রাফিক অ্যানালাইসিস করে, তারপরে অ্যানথ্রোপোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। তো সেই এক বিশাল আলোচনা, সেই বিশদ আলোচনায় যাব না। আমি শুধুমাত্র মানে ইয়াং জেনারেশনের দিকে ফোকাস যদি করি, অন্য সবকিছু বাদ দিয়ে আপামর এটা অনেক ম্যাক্রো একটা বিষয়, অনেক ভাস্ট একটা চ্যাপ্টার। তো আমি যদি একেবারে ম্যাক্রো থেকে মাইক্রো লেভেলে চলে এসে শুধুমাত্র ইয়াং জেনারেশন বা এই সময়ের তরুণ প্রজন্মের দিকে তাকাই, তাহলে আমার কাছে যেটা মনে হয় যে ওই যে অনেক দিন আগে একটা, এই বাক্যটাকে আমার কাছে প্রবাদ বাক্যের মতো মনে হয়, আপ্তবাক্যের মতো মনে হয়, এবং সেটা হচ্ছে যাযাবর নামে একজন লেখক আছেন, যার আসল নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। দৃষ্টিপাত নামে তো ওনার একটা বই আছে, যে বইটা খুব বিখ্যাত। তো সেই বইয়ে তার একটা উক্তি ছিল, যেটা পরবর্তীতে অনেকেই কোট করেছেন অনেক সময়, এবং একটা কিংবদন্তির মতো একটা উক্তি হয়ে দাঁড়িয়েছে সেটা। সেই উক্তিটা হচ্ছে যে বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ কিন্তু কেড়ে নিয়েছে আবেগ। এবং এটা আমার কাছে এখনকার সময় মনে হয় যে যোগাযোগ প্রযুক্তি, সামাজিক যোগাযোগ প্রযুক্তি, এগুলো যত বেশি অ্যাডভান্স হচ্ছে, ফাস্ট হচ্ছে, প্রতিদিন নতুন নতুন সোশ্যাল কমিউনিকেশন অ্যাপ বের হচ্ছে, তো সবাই এক একজনের এমনও হয়েছে যে চারপাশে দেখা যায় এক একজনের মোবাইলে মিনিমাম 10-12টা সোশ্যাল কমিউনিকেশন অ্যাপ ইনস্টল করা আছে, এবং সেগুলো সে প্রতিদিনই ইউজ করে 10-12টাই ঘুরে ফিরে।
এবং এরকম সময় যত যাচ্ছে এবং এই সোশ্যাল কমিউনিকেশন তো বাদ দিলাম, তারপরে ইন্টারনেটের সারাদিনই অনলাইনে নেটে এইটা না ওইটা, ওইটা না এইটা, এটা মানে মানুষ অ্যাকচুয়ালি এখন অনেক বেশি, আরো যদি বলি প্রযুক্তির অনেক কিছু আছে, সেগুলো সবকিছু না করে আমরা অ্যাকচুয়ালি মোবাইল ফোন ওরিয়েন্টেড এই মুহূর্তে। আপনি বাসা থেকে বের হন, যেখানে যাবেন দেখবেন সবাই মোবাইল ফোনে কিছু না কিছু করছে অ্যাকচুয়ালি। তো আমি এটা বলছি তার মানে যে আমি নিজে কিছু করি না, আমি এক তপস্বী মুনি, বনে বাদারে থাকি, সন্ন্যাসীর মতো সাধনা করে, এমন নামে নিজে ইউজ করি। তো মেবি আই এম ওয়ান অফ দেম। মানে আমার কাছে মনে হয় আসলে আমরা এখন মোবাইল ফোনে বাস করি, এবং যত বেশি আপনি মোবাইল ফোনে এবং তার মাধ্যমে এই যোগাযোগ প্রযুক্তিতে এবং ইনভলভ হবেন, আমার কাছে মনে হয় যে আমাদের দৃষ্টিটা যখন হাতের তালুতে, আই মিন মোবাইল ফোন নিবদ্ধ থাকে, তখন পুরো পৃথিবীটা উধাও হয়ে যায়। চোখের সামনে যদি হিমালয় পর্বত থাকে, চোখের সামনে যদি বিস্তৃত আকাশ থাকে, এক সমুদ্র থাকে, আর আপনার চোখ যদি সেইগুলোতে না নিবদ্ধ করে আপনি শুধু হাতের তালু, একটা খুব ছোট একটা জায়গা, খুব অল্প স্পেস, হাতের তালু, মোবাইল ফোনটা সেখানেই থাকে। তো যত বেশি আপনার শুধুমাত্র কত 6, 7, 8 ইঞ্চ এত অল্প জায়গাতে যদি দৃষ্টিটা নিবদ্ধ থাকে, সামনের বিশাল আকাশটা উধাও হয়ে যাবে, সমুদ্রটা উধাও হয়ে যাবে, আর সেই হিমালয় পর্বত উধাও হয়ে যাবে। এটা হচ্ছে বাহ্যিক দৃষ্টিকোণের কথা বললাম। আর অন্তর্গত চোখ, যেটা মনের দেখার চোখ, সেটা তো আরো ছোট হবে আস্তে আস্তে, কারণ দৃষ্টি আপনার শুধুমাত্র হাতের তালুতে থাকে। পুরো পৃথিবীটা যখন আপনার চোখের সামনে, সেটাকে বিদায় জানিয়ে আপনি শুধু হাতের তালুতেই চোখ রাখছেন সারা দিন রাত। তো জগৎটা ছোট হবে, আপনার উদারতা ছোট হবে, সংকীর্ণতা বাড়বে, এবং আমার কাছে যেটা মনে হয় যে এই সময়ের আসল রহস্য হচ্ছে এটাই। এখন কেউ বই পড়ে না, এখন কেউ ভালো মুভি দেখার প্রতি খুব বেশি ইন্টারেস্ট থাকে না। এখন সবাই হচ্ছে আসলে আমি কি করছি এটা সবাইকে জানাতে হবে, আর সবাই কি করছে এটা আমার জানতে হবে। সো দ্যাট ইজ দ্য ট্রেন্ড। তো আমি এগুলোর অ্যাগেনস্টে বলে মেবি সেকেলে হয়ে যাচ্ছি। তারপর আমার কাছে মনে হয় যে আসলে এই সেই বলাইচাঁদ মুখোপাধ্যায় বা যাযাবরের সেই উক্তিটাই আসলে আমাদেরকে, এই প্রযুক্তিগুলো অনেক বেগ দিচ্ছে কিন্তু আবেগগুলো হয়তো কেড়ে নিচ্ছে। রাশেদের SMS এর অ্যান্সারে আমরা অনেক বিশাল এক ভাষণ দিয়ে ফেললাম। এরপর এক SMS পাঠিয়েছেন শ্রুতি, আমাকে জানিয়েছেন আহা জীবন গানটা শুনতে চান। দুষ্টু মুনিয়া, তোমার না গায়ে হলুদ না এনগেজমেন্ট কি যেন ছিল লাস্ট উইকে, কেমন গেল সেটা কিন্তু জানালে না। তুমি গান শুনতে চাও, খুব ভালো কথা, বাট আমরা জানতে চাই তোমার গায়ে হলুদ। আজকে এইটা নিয়ে একটা মজার একটা ছবি দেখলাম, সেটা এই মুহূর্তে অনেক বলা যাচ্ছে না, অবশ্যই গায়ে হলুদ বিষয়ক। দুষ্টুমণি আর SMS এর পরে তাহমিনার কাছে যাচ্ছি, আমাকে জানিয়েছেন আনমনে, বিলিজিন অর লাভ দ্য ওয়ে ইউ লাই, এই গানগুলো শুনতে চান। সাইফুল ফ্রম কেরানীগঞ্জ, আপনার একটা গান আজকে অবশ্যই থাকছে, সেটা হচ্ছে ফেডেড বাই অ্যালান ওয়াকার। এই গানটা একটু পরে শুনতে পাবেন। সাইফুল, আপনার জন্য আসলে তেমন কিছু করতে পারি না। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, এখন একটা আমরা গানে চলে যাব। আর গানে চলে যাওয়ার আগে আমি একটু নিজের ঢোল একটু নিজে পেটানোটা খুবই গুরুত্বপূর্ণ মনে করছি, কারণ আমার একটা বদনাম আছে যে আমি খুবই ফাঁকিবাজ। আমি প্রায় 101টা শো করে 3টা শো মিস দিই এরকম। আমি কিন্তু এই কথাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। আমি কিছুক্ষণ আগে মাত্র ঢাকায় নেমেছি, আমি 3 দিনের সফর বলতে ব্যক্তিগত সফর আর কি। বেশ কয়েকদিন ধরে মাথার মধ্যে একটা জিনিস আইডিয়া ঘুরপাক খাচ্ছিল যে মানে বেরিয়ে পড়বো, ফিক্সড কোনো প্ল্যান থাকবে না, যেদিকে দু চোখ যায় সেদিকেই যাবো, সেখান থেকে যদি ইচ্ছে হয় আর কোথাও যাবো না তো ওখানেই থাকবো, আবার সেখান থেকে যদি ইচ্ছে হয় ওখানে যাই সেখানে যাব, এরকম। হাতে সময়ও ছিল বেশ এবার অফুরন্ত, এবং তাই যখন ইচ্ছা যেদিকে ইচ্ছা সেই দিকে যাবো, এরকম একটা প্ল্যান নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো বেশ কিছু জায়গায় ঘুরে টুরে, এবং অ্যাজ ইউজুয়াল আমার ফেভারিট জোন যে দিকটাতে ঘোরার জন্য, সেই মৌলভীবাজার, শ্রীমঙ্গল, সিলেট, ওই দিকেই যাওয়া হয়েছে, এবং ঘুরে ফিরে 3 দিন পরে অবশেষে কিছুক্ষণ আগে মাত্র আমি ঢাকায় নামলাম। 3 দিন ঠিক মতো ঘুম হয়নি, এবং 3 দিনে অলমোস্ট প্রত্যেক দিনই 250-300 কিলোমিটার ড্রাইভ করা হয়েছে। তো সবকিছু মিলে বেশ এক্সস্টেড ছিলাম। ছুটি ইজিলি কিন্তু নেওয়া যেত। এই যে দেখেন কত রেগুলার আমি কিন্তু ছুটি মুটি না নিয়ে আপনাদের টানে চলে এসেছি মধ্যে হট সিটে। যাই হোক, এটা ছিল নিজের অ্যাডভার্টাইজমেন্ট। আমার অ্যাডভার্টাইজমেন্ট শেষ হলো, এখন আমরা গানে চলে যাচ্ছি। তার আগে একটু SMS করার নিয়মটা, সেটা হচ্ছে প্রথমে আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা, এবং তারপরে আপনার কথাগুলো লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। এই শর্ট ফর্ম, যেটা রেডিও আমাদের শর্ট ফর্ম, সেটা হচ্ছে RA। একটু আগে বললাম, ওটা বলতে গিয়ে আরেকটা কথা মনে পড়লো, ইদানিং আবার সবকিছুরই শর্ট ফর্ম হয়ে যাচ্ছে। এবং অনেক সময় আমাদের মতো যারা সেগেলে লোক, তারা কি বুঝতেও পারেন এটা দিয়ে কি মিন করা হচ্ছে। যেমন একদিন আমাকে ফেসবুকে এক ফ্রেন্ড আমাকে লিখলো TTYL, তো আমি একটু ভাবলাম যে TTYL, ইজ ইট তেঁতুল অর সামথিং লাইক দ্যাট। খিলগার ওদিকে কোথাও একটা জায়গা আছে, তিতলিপাড়া এরকম একটা নাম, তো নাকি সেটার কথা মিন করছে, তিলপাপাড়া, সরি তিতলিপাড়া না, তো নাকি অন্য কিছু। তো আমি খুব কনফিউজ হয়ে গেলাম যে বিষয়টা সে কি বোঝালো। তো আমি তার শানে নজরুল তর্জমা তাফসীর সহ জানতে চাইলাম যে TTYL মানে কি। তো উনি আমাকে বোঝালেন টক টু ইউ লেটার। সো টক টু ইউ লেটার। দুটো গান শুনে আসি, তারপরে একটু পরে ফিরছি। I see those tears in your eyes. I feel so
so helpless inside. A cigarette, just সাইফুল, এই গানটা হচ্ছে তোমার জন্য, তোমার রিকোয়েস্ট। বেশিরভাগ দিনে রাখা হয় না, আজকে দুইটা গান অ্যালান ওয়াকারের তোমার জন্য, জাস্ট ফর ইউ। ওকে, সো এনজয় দিস টু সংস। প্রথমটা হচ্ছে টায়ার্ড, দ্বিতীয়টা হচ্ছে ফেডেড। Hey friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM আর ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউ চলছে রাত 11টা থেকে, এবং সেই ড্রিমস অ্যাভিনিউতে আপনার জন্য আমি আছি এবং রাত 2টা পর্যন্ত থাকবো। সবাইকে আরেকবার স্বাগত, ওয়েলকাম সবকিছুই। সময় 11:34। আমরা শুনছিলাম কিছুক্ষণ আগে অ্যালান ওয়াকারের দুটো গান পরপর, টায়ার্ড অ্যান্ড ফেডেড। দুটো কিন্তু হারিয়ে যাওয়া, ক্লান্ত হয়ে যাওয়ার গান, একটা হচ্ছে টায়ার্ড আর একটা হচ্ছে ফেডেড। মানে পরপর এই দুটো গান শুনে অনেকেই ভাবতে পারেন যে আমি এই মুহূর্তে টায়ার্ড অ্যান্ড ফেডেড। খুব বেশি না, ডেফিনেটলি অনেক দূর জার্নি করে এসে তারপরে এই মুহূর্তে মনে হচ্ছে আর ওদের সাথে থাকতে পেরে। তার উপর এক্সস্টেড লাগার আরো অনেক বেশি একটা বড় একটা কারণ ছিল, সেটা হচ্ছে তো এত দূর থেকে তো আসলাম, ভাবলাম শোয়ের আগে দুটো দানা পানি পেটে দিয়ে তারপরে শো করতে ঢুকি। তো আমাদের অফিসের কাছে খুব রিনাউন্ড একটা খাবার দোকানে ঢুকলাম, বেশ ইন্টারন্যাশনাল রিনাউন্ড একটা চেইন আর কি খাবার দোকান। নাম বলে সবাই চিনবেন, নাম বলা সঙ্গত নহে। তো সেখানে গিয়ে দেখলাম বিশাল লাইন। তো তারপরে মনে হলো যে না, আমার শোয়ের তখন বাজে 10:20। তো আমি বললাম আমি পার্সেল নিয়ে যাবো, খুব বেশি সময় তো লাগবে না, ডেফিনেটলি অনেক সময় আমার হাতে আছে। সেই লাইন তো আর ফুরায় না করতে করতে যখন আমার সিরিয়াল আসলো তখন হচ্ছে সময় হচ্ছে 10:50। আধা ঘন্টা আমি লাইনে দাঁড়ানো। তারপর অ্যাটলিস্ট ভালো লাগছে যে না, আধা ঘন্টা দাঁড়িয়েও অ্যাটলিস্ট আমি অবশেষে আমার পালাটা আসলো, এবার কিছু খাবার দাবার বন্দোবস্ত করা যাবে। তো তিনি আমাকে চাঁদপানা মুখ করে বললেন, স্যার কি অর্ডার দেবেন? আমিও খুব সুন্দর আমার পছন্দের মেনুটা অর্ডার দিলাম, বললাম যে পার্সেল করে দেন, আমার খুব বেশি সময় নেই। তো উনি 2 মিনিট ঘুরে ফিরে তাইরি নাইরি না করে সে এসে আমাকে জানালেন যে অতিশয় দুঃখিত, আমাদের এই মুহূর্তে রেডিমেড ফুড নেই, এটা এখন প্রসেসিং হতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট, তারপর আপনি খাবারটা পাবেন। তো আমি চিন্তা করে দেখলাম 15 থেকে 20 মিনিট হলে আমার শত আর মাত্র তখন 10:50 অলরেডি। ভাগ্য ভালো যে একদম অফিসের পাশেই ওটা। তো ভাবলাম না, এই জীবনে তাহলে আজকে রাতে আর খাওয়া হবে না, আমার ভাগ্যেও নেই। কিন্তু আমি তখন অবাক হয়ে উদাস হয়ে ভাবছি, এটা যদি আমি 30 মিনিট আগে জানতাম নিশ্চয়ই এর থেকে অনেক ভালো কিছু ব্যবস্থা করা যেত। অ্যাটলিস্ট যদি কোনো খাবার নাও পেতাম, আধা ঘন্টা আমাকে দাঁড়িয়ে থেকে জীবন বড় নিষ্ঠুর এটা আরেকবার রিয়েলাইজ করতে হতো না, তাই না? মানে খুবই প্রহসন হয়ে গেল আমার জীবনের উপর দিয়ে, একটা ঝড় হয়ে গেল। এটা আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে যদি বলা হয় আরো 10-15 মিনিট সময় লাগবে, এবং তখন হচ্ছে আমার শোয়ের টাইম 11টাতে। সো এই মুহূর্তে আমি জীবন বড় নিষ্ঠুর এই আরেকবার রিয়েলাইজেশন করে হটসিটে এই মুহূর্তে সবকিছু মিলে একেবারে বেড়াছাড়া অবস্থা। কিন্তু সব বেড়াছাড়া অবস্থা দূর হয়ে যায় যখন হটসিটে বসি আমি, তখন এর আগে কি সমস্যা ছিল, পরে কি হতে পারে, বা সবকিছু ভুলে যাই। শুধুমাত্র একটা জিনিসই মাথায় থাকে, এই 3 ঘন্টা হচ্ছে পুরো পৃথিবীকে ছুটি দিয়ে আপনাদের সাথে থাকার সময়, গান শোনার সময়, গান শোনানোর সময়, আর সব কথা শেয়ার করার সময়। তো এই 3 ঘন্টা একেবারে পৃথিবীর অ্যাকাউন্ট থেকে অন্য একটা অ্যাকাউন্টে থাকে। এটা অন্য কোনো কিছুর সাথে মেলানো যাবে না। এই চার্মটা, এক্সাইটমেন্টটা, এই থ্রিলটা আজ এত বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, কিন্তু এখনো মনে হয় যে এই হট সিটে বসে থাকার প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে ম্যাজিক্যাল, সিম্পলি ঐন্দ্রজালিক আমার কাছে যেটা মনে হয়। বলার জন্য বলা না, একেবারে অন্তঃস্থল থেকে উপলব্ধি করে বলা। তো সেই বলা তো শেষ হলো, এখন আমরা কি বলবো? এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে কে কি SMS পাঠিয়েছেন। আমাকে অনেক বন্ধুই লিখেছেন, তার মধ্যে একজনের নাম দেখা যাচ্ছে যে শ্রুতি আমাকে লিখেছেন, 6 মাসের অবসর জীবন অবসান ঘটিয়ে গত সপ্তাহ থেকে আবারও ক্লান্তিকর যন্ত্রণাময় যান্ত্রিক জীবনের চাকায় ছুটতে শুরু, মানে জবে জয়েন করেছেন আবার, তো দ্যাটস গুড, কংগ্রেচুলেশনস। জীবিকার ব্যাপারটা তো একদম ফেলে দেওয়া যায় না, তাই না? এটা একটা প্রবন্ধে পড়েছিলাম, এটা আমাদের টেক্সট বুকে ছিল, এখন ওই বইটা তো আর নেই। এটা ছিল সম্ভবত মোতাহের হোসেন চৌধুরীর লেখা একটা প্রবন্ধ, যদি আমি ভুল না করে থাকি। সেখানে সম্ভবত এটার নাম ছিল শিক্ষা ও মনুষ্যত্ব, অনেকদিন আগে পড়া, মনে মনেই ঠিকঠাক, ভুল ভাল হলে ক্ষমা প্রার্থী। তো সেখানে একটা খুব সুন্দর একটা ব্যাপার ছিল, একটা কথা ছিল খুব সুন্দর, সেটা হচ্ছে যে মানুষের দুটো সত্তা থাকে, তার মধ্যে একটা হচ্ছে জীব সত্তা আর একটা হচ্ছে মানব সত্তা। জীব সত্তার জন্য প্রয়োজন হচ্ছে আমাদের যে বেসিক নিড, যেমন আমাদের ক্ষুধা, তৃষ্ণা, বাসস্থান, এগুলো সবই লাগে, অন্ন, বস্ত্র, বাসস্থান, এগুলো সবকিছুই লাগে। এবং সেই একেবারে যেটা আমাদের মৌলিক চাহিদা, বেসিক নিড যেটা, সেটা হচ্ছে জীবসত্তার জন্য প্রয়োজন এবং জীবন ধারণের জন্য প্রয়োজন, সেগুলো অবশ্যই ফুলফিল করতে হবে, এবং সেটা সবার জন্যই সত্য। কিন্তু এরপরে যে একটা সত্তা থাকে, মানব সত্তা, সেটা হচ্ছে আসলে আপনার সুকুমার বৃত্তিগুলোর ক্ষুধা নিবৃত্তির জায়গা, এবং আসলে আপনার মনের যে নান্দনিক যে বিষয়গুলো, যে ললিত বিষয়গুলো, লালিত্যের জায়গা হচ্ছে সেই জায়গাটা। আসলে সেখানে আপনার গান শুনতে ইচ্ছা হবে, আপনার ভালো বই পড়তে ইচ্ছা হবে, ঘুরে বেড়াতে ইচ্ছা হবে, ভালো সিনেমা দেখতে ইচ্ছা হবে,
এরকম অনেক কিছুই আপনার মানসিক উৎকর্ষের জন্য অনেক কিছুরই প্রয়োজন হবে, সেটা হচ্ছে মানব সত্তা। তো বেশিরভাগ সময় বা অনেক সময় হয়তো আমরা শুধু জীবসত্তা নিয়ে ব্যস্ত থাকি, আমাদের জীবসত্তার প্রয়োজন মেটাতে, কিন্তু মানব সত্তার দিকটা হয়তো আমরা খুব বেশি অবহেলা করি। এবং ওই প্রবন্ধে এই প্রবন্ধের লেখক মহোদয় বলেছিলেন যে সত্যিকারের প্রকৃত শিক্ষাই পারে মানুষকে জীবসত্তা থেকে মানব সত্তার দিকে ধাবিত করতে। এবং মানব জীবসত্তাকে যদি আমি নিচতলা বলি, নিচের তলা আর দুই তলা, যদি আপনি আপনার জীবনটা যদি দুই তলা একটা ঘরের মতো হয়, নিচতলাটা হচ্ছে জীবসত্তা, এবং ওই নিচতলা থেকে যদি আপনি সেই সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে চান, অর্থাৎ আরো উপরে সুপিরিয়র লেভেলে উঠতে চান, সেই দ্বিতীয় তলায় বা মানব সত্তায়, আপনাকে প্রপার নলেজ বা এডুকেশন, এবং সেটা বই পড়া বা ওই ক্লাসরুমের বই পড়াশোনা না, সার্টিফিকেটধারী শিক্ষা না, স্বশিক্ষা। এক্ষেত্রে আরেকজন বিখ্যাত প্রাবন্ধিক প্রমথ চৌধুরীর একটা বিখ্যাত উক্তির কথা না বললেই কিন্তু না, সেটা হচ্ছে সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত। এই কথাটা আমি যখন পড়েছিলাম সেই ক্লাস, সেটাও স্কুল লাইফে, তখন এটা পুরোপুরি মানে বুঝতাম না, মুখস্থ করে পরীক্ষায় পাশ করে গিয়েছি এবং সেই পর্যন্তই। বাট অ্যাকচুয়াল মিনিংটা অনেক পরে বুঝছি। সেটা হচ্ছে যে সত্যিকারের সুশিক্ষা সেটাই যেটা আপনি নিজে শিখবেন, স্কুলে আপনাকে জোর করে শেখাবে সেটা না। এই নিজে শেখাটা আপনার একেবারে হৃদয়ের ভেতর থেকে যে তৃষ্ণাটা আসবে, যেটা পড়ার জন্য, যেটা জানার জন্য, এবং যেটা নিজে চর্চা করে, কোনো পরীক্ষা পাশের জন্য না বা কেউ জোর করে আপনাকে দিয়ে করাচ্ছে না, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আপনাকে মানসিক উৎকর্ষ দেবে। তো এই দুটো প্রবন্ধের আলোকে বলা যায় যে নিজের মানসিক উৎকর্ষটা খুব জরুরি, সেটা নিজেকেই এনশিওর করতে হবে, এটা অন্য কেউ সে আপনাকে করিয়ে দেবে না। আর এই প্রসঙ্গটা যে জন্য এনেছিলাম, কিন্তু তার মানে এই না যে আবার মানব সত্তা নিয়ে থাকলে হবে। মানব সত্তায় যাওয়ার জন্য, দুই তলাতে যাওয়ার জন্য আগে কিন্তু নিচতলার ফাউন্ডেশনটা ঠিকঠাক রাখতে হবে। অর্থাৎ আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে তো অন্ন বস্ত্র বাসস্থান এগুলো ব্যবস্থা করতে হবে, তাই না? অনেক কথা বলে ফেললাম, এখন আমরা একটু পরে গানে চলে যাই। তার আগে একটু এসএমএস করার নিয়মটা সবাইকে আরেকবার জানিয়ে দিই। যদি কোনো কিছু লিখতে চান, আমাকে কোনো গানের রিকোয়েস্ট বা নিজের যে কোনো কথা বা যে কোনো কিছু, সেটার জন্য একটা ছোট্ট এসএমএস করবেন। প্রথমে লিখবেন আপনার রেডিও আমারের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো, আর লিখে পাঠাবে যে নম্বরে, সেটা হচ্ছে 6969। পোয়েটস অফ দ্য ফলের একটা গান শুনবো, গানটার নাম হচ্ছে ওয়ার। যুদ্ধ আবার শুরু যেন না হয়ে যায় গানটা শুনতে শুনতে। একটু পরে ফিরছি। Hey friends, welcome back once again. শুনছেন কাকে এই মুহূর্তে? শুনছেন অবশ্যই আমাকে, অন্য কাউকে না। শুনছেন এই আজকে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধুকে, আর রেডিও আমার 88.4 FM এর ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো, যার নাম হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ, সেটা এখনো হচ্ছে এবং রাত 2টো পর্যন্ত চলবে। মাত্র 52 মিনিট শেষ হয়েছে, এখনো 2 ঘন্টা 8 মিনিট বাকি আছে আর কি। তো এর মধ্যে আরো অনেক গান থাকবে, অনেক কথা হবে নিশ্চয়ই, আর অনেক কিছু থাকবে। একটু আগে আমরা শুনছিলাম ব্ল্যাকের অনেক পুরোনো একটা গান এখনো, এবং যে গানটা ভোকাল ছিলেন তাহসান, এবং তার আগে ছিল যে গানটা, সেটা হচ্ছে পোয়েটস অফ দ্য ফলের গান ওয়ার। আর এই মুহূর্তে অবশ্যই এই গানের একটু আগে আমরা যে গানটা শুনলাম, সেই গানের একটা লাইন হচ্ছে যে এই নিঝুম রাতে একা আমি জানালার পাশে দাঁড়িয়ে চিৎকার করে বলতে চাই ভালোবাসি এখনো। তো এই মুহূর্তে যদি আপনাকে হ্যাঁ, আপনি যে শুনছেন, আপনাকে যদি আমি এই প্রশ্নটা করি বা অন্যকে এই প্রশ্নটা করে যে ঠিক এই মুহূর্তে যদি জানালার পাশে দাঁড়িয়ে আপনাকে চিৎকার করে বলতে বলা হয়, ঠিক ওই কথাটাই বলতে হবে, ভালোবাসি এটা না, অন্য অনেক কিছু হয়তো বলতে ইচ্ছে হতেই পারে জানালার পাশে দাঁড়িয়ে চিৎকার করে কারো উদ্দেশ্যে। সেটা আপনি কাকে বলবেন, কি বলবেন, তো আপনি কি আনসার দেবেন, এটা আমাকে এসএমএস করে জানাতে হবে না, এটা আমাকে ফোন করে জানাতে হবে। এই মুহূর্তে আমাকে ফোন করতে পারেন, ফাস্টেস্ট কলার যদি আপনি হন, আপনার সাথে এখন লাইভ আড্ডা হবে। আমাদের হটলাইন নাম্বারটা হচ্ছে 98936666। সবার আগে যিনি ফোন দিবেন তার ভাবনাটাই আমরা জানবো, জানালার পাশে দাঁড়িয়ে চিৎকার করি কি বলতে ইচ্ছে হয়। দেখা যাক সবাই আমাকে ফোনে রিচ করতে পারেন কোন বন্ধু, আমরা তার জন্য ওয়েট করছি এই মুহূর্তে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন বন্ধু? একটা ক্যান্টনমেন্ট থেকে। ভালো আছো? হ্যাঁ ভালো, কি খবর, এখন ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমি সবসময় ভালো থাকি। আচ্ছা, আমাদের কয়েকজন বন্ধু আছে রেগুলার, তার মধ্যে একজন হচ্ছে শ্রুতি, একা, এরকম কয়েকজন কলার আছে যাদের মনে হয় ফোনটা শোষণার সময় সবসময় হাতেই থাকে, তাই না? ডায়াল লিস্টে মনে হয় নাম্বারটা থাকে, যেই মাত্র আমি বলি সাথে সাথে ফোন। আদারওয়াইজ রেগুলার তোমরা যেভাবে কানেকশনটা পেয়ে যাও, দ্যাটস রিয়েলি অ্যামেজিং। অন্যরা নিশ্চয়ই অনেক জেলাস হয়। সো একা, হ্যাঁ, একটু আগে আমি কি বলছিলাম শুনেছো তো নিশ্চয়ই, তাই না? ওই গানটার ব্যাপারে একটু আগে যে গানটা আমরা শুনলাম। হ্যাঁ, জানালার সামনে দাঁড়িয়ে কি বলতে ইচ্ছা করে চিৎকার করে। হ্যাঁ, জানালার সামনে, পাশে, যেখানেই হোক, তো জানালার পাশে দাঁড়িয়ে চিৎকার করে বলতে চাই। তো এমন প্রশ্ন যদি তোমাকে করা হয় এই মুহূর্তে, সেটা কি আনসার হবে? জানালার সামনে দাঁড়িয়ে যেটা বলতে ইচ্ছে করে সেটা প্রথম কথা হচ্ছে কাকে, মানে
আমি বলি কথাটা হলো না, যে, কথাটা বলার আগে বলতে হবে কাকে, কারণ এলোমেলো কারণ অনির্দিষ্ট ভাবে বললে হবে না, একটা কথা কি, স্পেসিফিক একজনকে বলতে হবে। হ্যাঁ, কথাটা হলো কি প্রত্যেকটা মানুষের জন্য কেউ না কেউ আছে, কেউ না কেউ অপেক্ষমান। তো যে আমার জন্য আছে, যাকে আমার জন্য তৈরি করা হয়েছে, তাকেই বলতে চাই। না, এরকম অ্যান্সার দিলে হবে না। আমি যারা জীবিত এবং যারা তোমার পরিচিত, তুমি স্পেসিফিক ভাবে আইডেন্টিফাই করতে পারবে, এরকম একজনের কথা বলতে হবে। পরিচিত কাউকে তো কিছু বলতে ইচ্ছা করতেছে না এখন। তাহলে এরকম আকাশে বাতাসে ছড়িয়ে দিলাম টাইপের বলা যাবে না, যে কোনো স্পেসিফিক একজনকে বলতে হবে। আরেকটা কথা বলতে ইচ্ছে করতেছে, সেটা হলো যে আমার পেন ফ্রেন্ডকে। কাকে? আমার পেন ফ্রেন্ডকে। পেন ফ্রেন্ড? হ্যাঁ। নাম কি তাহার? তার আমি তাকে ডাকি ছায়া মানবী নামে। ছায়া মানবী? হ্যাঁ। আচ্ছা, তো ছায়া মানবীকে বলতে চাও? কি বলতে চাও, কথাটা কি হবে? কথাটা হলো যে বান্ধবীতে চিঠি যাস না কেন? চিঠি দিস না কেন, এটাই হচ্ছে তোমার সেই কথা। হ্যাঁ, কারণ ও যে লাস্ট কলে আমাকে চিঠি দিচ্ছে, সেটা ওর মনে আছে নাকি সেটা আমার জিজ্ঞেস করা উচিত ওর কাছে। আমি একটার পর একটা দিয়ে যাচ্ছি, তার কোনো রেসপন্সই নাই। তুমি তোমার এই পেন ফ্রেন্ডের কথা আমাকে প্রায় এসএমএস এর মাধ্যমে বলো, মানে এটা তোমাদের কতদিন ধরে এই পত্র মিতালি? হ্যাঁ, এখন আমি যদি এখন কোনো কথা না বলতাম তাহলে এটা কতদিন ধরে তোমার এই পেন ফ্রেন্ডশিপ? কতদিন ধরে? 2 বছর ধরে। আচ্ছা, এটা শুরু হলো কিভাবে? এটা হলো যে ও তো হলো যে ঢাকার বাইরে থাকে, তো 2 বছর আগে আমার একটা ফ্রেন্ড, ওরা দুজন সেম স্কুলে ছিল, তো আমার ফ্রেন্ড ঢাকার বাইরে থেকে ঢাকায় আসছে, ঢাকায় এসে আমার স্কুলে ভর্তি হয়েছে। তো আমার পেন ফ্রেন্ডের একটা ডায়েরি আমার ফ্রেন্ডের কাছে ছিল, তো ওই ডায়েরিটা আমি ওর কাছ থেকে নিয়ে পড়ি। তো আমার পেন ফ্রেন্ডের নিয়ম ছিল হলো যে কেউ যদি ডায়েরিটা পড়ে তাহলে কমেন্ট করতে হবে। তো আমি আরেকজন চিনি না জানি না একজনের ডায়েরিতে কমেন্ট করবো যদি কিছু মনে করে, তাই আমি একটা চিঠি দিচ্ছিলাম, লম্বা একটা চিঠি, ওখানে কিছু ওই যার ডায়েরি তার সম্পর্কে কিছু লিখছিলাম, টমেন্ট করছিলাম। তো ওই ডায়েরির সাথে আমার ফ্রেন্ড চিঠিটা আমার পেন ফ্রেন্ডকে দেয়, তারপর থেকে ওই চিঠিটার উত্তর দেয়, তার বিপরীতে আমি দিতে আমার পেন ফ্রেন্ড। সে এক বিশাল ইতিহাস, যে ইতিহাসে শুরু হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধে। আমরা তার বাকি পুরো ইতিহাসটা শুনবো। হ্যাঁ, 7 তারিখে আমার পেন ফ্রেন্ডের বার্থডে, তো ওর জন্য একটা গান ডেডিকেট করো। এই 7ই আগস্ট? হ্যাঁ। আচ্ছা, তো কি গান তার জন্য আমরা ডেডিকেট করতে পারি? চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও নইলে থাকতে পারবো না, একটা গান আছে না পুরোনো দিনের, ওই গানটা দিব নাকি? হ্যাঁ। অথবা ফিডব্যাকের আজ তোমার চিঠি যদি না আসে হায়, তবে ভেবে নেবো আজ ডাক পিয়নের অসুখ হয়েছে, কোন গানটা দিব? হ্যাঁ, এই গানটা কিন্তু আমার খুব পছন্দের, ফিডব্যাকের চিঠি যে গানটা। ওকে। আর আমি একটা গান মানে আমি আমার ফ্রেন্ডদেরকে এক একজনকে এক একটা গান ডেডিকেট করি সারা জীবনের জন্য, যেখানেই থাকুক এই গানটা আমার তার জন্যই। যতবার আমি গানটা শুনবো শুধু তাকে স্মরণ করে এই গানটা শুনবো, এরকম একটা গান হলে যে আমি আমার বলার কিছু ছিল না, এটা না কোন গানটা? না, যেদিন বন্ধু চলে যাব। যেদিন বন্ধু চলে যাব। একটা মজা তো বলছি জানো, 7ই আগস্ট হয়ে গিয়ে রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকী না, তো আমার পেন ফ্রেন্ড তাকে সুপার ডুপার হেট করে। কেন? কোনো কারণ নেই, ও দেখতেই পারে না রবীন্দ্রনাথকে, কোনো কারণ ছাড়াই। ও তো এই কথা শুনলে তো শুধু ও একজনকে দেখতে পারে না, কিন্তু এই কথাটা যদি পৃথিবীর মানুষ শোনে, বা স্পেশালি এই ভূভারত বা বাংলাদেশের মানুষ শোনে, তো ওকে হেট করার সংখ্যা কিন্তু অনেক পাওয়া যাবে। ধরতে পেরেছো কথাটা নাকি? নাকি আরেকবার বুঝিয়ে দেবো, বোর্ডে লিখে দিব? তুমি কোথায় বোঝোনি, আরেকবার বুঝিয়ে দেবো কথাটা? বুঝিনি মানে আরেকবার বুঝিয়ে দেবো কথাটা, তুমি কোথাও অর্থটা বোঝোনি? মানে ও রবীন্দ্রনাথকে অকারণে খুব বেশি ঘৃণা করে। হ্যাঁ, আমি সেটাই বললাম যে রবীন্দ্রনাথকে ঘৃণা করে এমন মানুষ হয়তো একজন, তোমার বন্ধু। আর এই কথাটা এখন অন এয়ারে শোনার পরে আমার ধারণা তোমার বন্ধুকে হেট করার লোক হাজার হাজার হয়ে যাবে। হাজার হাজার মানুষ তোমার বন্ধুকে হেট করবে এখন থেকে, এটা শোনার পর থেকে। এটা খুবই একটা বাজে বিষয় হলো, এরকম একটা সিক্রেট তোমার ফাঁস করা উচিত হয়নি। আরেকটা মজার ব্যাপার কি জানো, ও খুব মানে ও হলো গিয়ে কবিতা আবৃত্তি করে, ও অনেক প্রাইজ কবিতা আবৃত্তি, বাট ও কবিতা জিনিসটাকে একদম পছন্দ করে না, কিন্তু ও কবিতা আবৃত্তি করে, ওর অনেক প্রাইজ। তো খুবই মুখোশ পড়া একজন বন্ধু মনে হচ্ছে তোমার, নিজে কবিতা আবৃত্তি করে কিন্তু কবিদের পছন্দ করে না, কবিতা পছন্দ করে না, বিষয়টা কিন্তু খুবই গোলমালে মনে হচ্ছে। মানে আরো ব্যাপার আছে, তুমি জানো না, ও মনে করে যে বাংলা গান মানে প্রথম দিকে ও বাংলা গান শুনতেই পারতো না, একদম ও বাংলা গান শুনলে গা চলতো। ও তো গানও গায়, বুঝছো, ও হলো যে অলরাউন্ডার, ও গান গায়। তো একদিনের চিঠিতে লিখতেছে যে ও স্কুলে প্রোগ্রাম ছিল, ও রবীন্দ্রনাথের তোমার মিলন হাজার
তোমার ফ্রেন্ড তো খুবই পিকুলিয়ার। ঘটনা কি বলো তো? এরকম পিকুলিয়ার ফ্রেন্ড তুমি কোথায় খুঁজে পেলে, তা আবার তোমার পেন ফ্রেন্ড? আরে ওর সাথে আমার সব দিক দিয়ে মানে পার্থক্য। আচ্ছা, তোমার পেন ফ্রেন্ডের জন্য একটা পরামর্শ দিয়ে আজকের কনভারসেশন শেষ করি। হ্যাঁ, যেহেতু বললে যে ওর একটা সময় বাংলা গান শুনলে, কি যেন বললে, ইদানিং ও বাংলা গান শোনা শুরু করছে, ইচিং হতো বাংলা গান শুনলে। আচ্ছা, তুমি ওকে একটা ভালো বুদ্ধি দেবে। ওকে হচ্ছে বিছুটি বনে গিয়ে একটা দিন একটা রাত 24 ঘন্টা কাটাতে বলবে। হ্যাঁ, বিছুটি পাতার ঘর্ষণে ওর শরীরে যে একটা অন্যরকম ইচিং এর তৈরি হবে, তাতে সে বাংলা গান শোনার ইচিং থেকে মুক্তি পাবে বলে আমার বিশ্বাস এবং দৃঢ় আশাবাদ। এই অঙ্গীকার ব্যক্ত করি আজকে বিদায় নিচ্ছি। ওকে, ভালো থাকো, টেক কেয়ার। ওকে, আর ওকে বার্থডে শুভেচ্ছা। শিওর না, ওর জন্য আমি কোনো গান দেবো না। যার বাংলা গান শুনলে যার ইচিং হয় তার জন্য আমি কোনো গান এই শোতে কিন্তু আমি ডেডিকেট করছি না। ওকে, বাই, টেক কেয়ার, হ্যাভ ফান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনছিলাম এক পিকুলিয়ার পেন ফ্রেন্ডের কথা। যাই হোক, তাকে নিয়ে আমরা কথা না বলি, এরকম মুখোশ পড়া মানুষ অনেক থাকে। তো আমরা একটু পরে আবার গানে চলে যাব এবং তারপরে আবার এসে SMS পড়বো। আর অনেক কিছুই থাকবে। আজকে মুভি অফ দ্য উইক সেগমেন্ট থাকছে এবং এই মুহূর্তে আমি একটু SMS করার নিয়মটা মনে করে দিই। যদি কোনো কিছু লিখতে চান, সেটা কোনো গানের রিকোয়েস্ট হতে পারে কোনো নিজের যে কোনো কথা, যে কোনো ভাবনা বা কাউকে কিছু ডেডিকেট করতে চাইলে, সবকিছুর জন্যই আপনি আমাকে একটা ছোট SMS করতে পারেন। প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। আমরা রেভেচির এখন একটা গান শুনছি, যে গানটা শুনবো সেই গানের নাম হচ্ছে দ্য নাইটস। যেহেতু এখন রাতের বেলা, তো এই গানটা আশা করি খুব সময় উপযোগী হবে। সাথেই থাকুন। Once upon a younger year, when all our shadows disappeared, the animal. Hey friends, welcome back once again. শুনছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM আর শুনছেন ইরাজকে, অবশ্যই আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধুকে। আর ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউ এখনো হচ্ছে রাত 2টো পর্যন্ত, হবে ইনফ্যাক্ট আপনার জন্য। শুনছিলাম একটু আগে এপিরাস ফিচারিং নাওমি, আর গানটার নাম হচ্ছে অবশেষে। তার আগে ছিল এফিসির গান দ্য নাইটস। পরপর দুটো ডান্স বিটের গান নিশ্চয়ই ভালো লেগেছে আপনার। স্পেশালি অ্যাপিরাস সম্পর্কে বলতে হয়, দুর্দান্ত কম্পোজিশন করছে এই গ্রুপটা এবং একেবারে অল্প বয়সী বাংলাদেশের কয়েকটা ছেলে মিলে এই গ্রুপটা দাঁড় করেছে এবং দেশের বাইরে গন্ডি পেরিয়েও তারা বাইরে ইন্টারন্যাশনালিও কাজ করছে। আর তাদের জন্য শুভকামনা থাকলো এবং আমার কাছে মনে হয় সত্যি তাদের কম্পোজিশন আসলে অনেক দুর্দান্ত, ওয়ার্ল্ড ক্লাস। সিম্পলি আই রিয়েলি লাইক দ্য মিউজিক। আর এই মুহূর্তে অবশ্য আমাকে নিশি যেটা লিখেছে মিরপুর থেকে, সেটা হচ্ছে যে অনেকদিন পর রেডিও শুনছেন, আর ওই উপমাটা তার কাছে অবশ্য বেশ ভালো লেগেছে। সেটা হচ্ছে যে ওই যে আজকে মানে আমাদের মধ্যে থেকে মানে মানুষ সবাই কেমন যেন হয়ে যাচ্ছে, কারণ ওই প্রসঙ্গে যেটা বলেছিলাম আর কি, যে মানুষের হাতের মুঠোয় অর্থাৎ মোবাইল ফোনের ছোট্ট স্ক্রিনে যখন সবটুকু দৃষ্টি আবদ্ধ থাকবে, তখন সামনে থেকে বিশাল পৃথিবী, বিশাল আকাশ তো উধাও হয়ে যাবেই। সো ওনার এটা বেশ মনে ধরেছে আর কি। ছায়া ভুলে গেলে তো চলবে না, ছায়া সাথেই থাকতে হবে সবসময়। নিউ ফ্রেন্ড স্নেহা ফ্রম মিরপুর, মোস্ট ওয়েলকাম। আরেকজন নিউ ফ্রেন্ড আছেন অভি ঢাকা থেকে, তাকেও স্বাগত জানাচ্ছি। ব্লু নাইটিঙ্গেল জানিয়েছেন খুব চমৎকার একটা কথা, যেটা আমার মনে ধরেছে একটু আগে। যেমন আমার একটা কথা লিখেছিলেন যে নিশির মনে ধরেছে, তো তেমনি ব্লু নাইটিঙ্গেলের এই কথাটা আমার মনে ধরেছে। সেটা হচ্ছে যে ইউ ওয়্যার বর্ন উইথ উইংস, ওয়াই প্রেফার টু ক্রাউল থ্রু লাইফ। যখন তুমি ডানা নিয়ে জন্মেছো, তখন কেন হামাগুড়ি দিয়ে জীবন পার করছো। অসাধারণ কথা, দুর্দান্ত। মানে আমার কাছে মনে হয় যে কিছু কথা থাকে যে একটা লাইনের শক্তি থাকে হয়তো অসীম, অপার, অজস্র, এবং একটা লাইনের মধ্যে মাঝে মাঝে এমন শক্তি লুকানো থাকে মানুষকে ইন্সপায়ার করার জন্য, অথবা আর অনেক বেশি করে স্বপ্ন দেখানোর জন্য বা অনেক দুঃসাহসী হয়ে ওঠার জন্য। যেমন এই একটা কথা, মাত্র কয়েকটা শব্দ, 8টা 9টা বা 7-8টা, কিন্তু শক্তি কতটা অপরিসীম। যে তুমি ডানা নিয়ে জন্মেছো, কেন হামাগুড়ি দিয়ে জীবন পার করছো। অসাধারণ। এবং আমার মনে হয় যে এটা আসলে সবাইকেই মুভ করবে, এরকম একটা কথা। নির্জন আমাকে জানিয়েছেন যে চমৎকার এক একটি দিন, এ শহরে অজস্র সুখ ভর্তি হলুদ খাম আসে, আকাশে উড়ে বেড়ায়, কিছু খাম খুলে ফেললেই কি আশ্চর্য সুখের ফোয়ারা হয় তখন। অ্যাজ ইউজুয়াল নির্জনে খুব সুন্দর SMS। এই SMSটা পরে আমার মনে হলো যে আজকে আমার কাছে একটা খাম এসেছে। আমি যখন অফিসে ঢুকলাম, তো অফিসে ঢোকার সময় মাঝে মাঝে এরকম হয় যে আমাদের অফিসের দারোয়ান মহোদয় তিনি প্রায়শই আমাকে একটা খাম বা একাধিক খাম বাড়ি দিয়ে বলেন, এই খামগুলো এসেছে আপনার জন্য। তো আমি খুব যত্ন সহকারে, মানে কোনো গিফট এসেছে আমার জন্য, এমনভাবে এমন উত্তেজনা খুশি নিয়ে সেই খামগুলো নিই, এবং শোয়ের মধ্যে সময় পাই না, বাট শোয়ের পরে বাসায় যেতে যেতে বা বাসায় গিয়ে অ্যাটলিস্ট ঘুমানোর আগে আমি চিঠিগুলো পড়ে দেখি। সেরকম একটা খাম আজকেও পেয়েছি। আমি জানি না কোন বন্ধু লিখেছেন, বাট সেই খামটা আজকে পড়বো। এই SMSটা পড়ে সেটা মনে পড়লো। তবে এবং ইন্টারেস্টিং একটা ইনফরমেশন আমার কাছে, যেটা মনে হয় আমি আগেও বলেছিলাম, যে আমি সেই একেবারে RJ ক্যারিয়ারের শুরু থেকে লাস্ট 10 ইয়ার্সে যত চিঠি পেয়েছি,
সবই এখনো প্রত্যেকটা এখনো আমার কাছে আছে। আমি খুব যত্ন করে এগুলো রেখে দিই, আমি কোনোটাই ফেলি না বা হারিয়ে যায়নি। শুধুমাত্র বাসা চেঞ্জ করার সময় মনে হয় কিছু এদিক সেদিক হয়েছে, বাট এছাড়া আমি মোটামুটি চেষ্টা করেছি সেই চিঠিগুলো সবগুলো যারা আপনারা গত 10 বছর ধরে আমাকে লিখেছেন সেগুলো সবগুলোই আমার কাছে আছে। মাঝে মাঝে খুব খুব বেশি রেগুলার না, বাট অ্যাটলিস্ট মাঝে মাঝে হয় যে উল্টে পাল্টে দেখা হয় চিঠিগুলো। আমার কাছে ভালো লাগে, মনে হয় যে জীবনে আর কিছু পাই আর না পাই, অন্তত একেবারে হয়তো আমাকে চেনে না জানে না, কোনোদিন দেখা হয়নি, হবেও না, তারপরেও একদম দূর থেকে কোন একটা মানুষ আমাকে এত বিশাল বিশাল মাঝে মাঝে এমন হয় 7-8 পাতা চিঠিও থাকে, সেগুলো লিখে পাঠাচ্ছে। আমি কোন অচেনা অজানা নির্বান্ধব একজন মানুষ তাকে এত কিছু শেয়ার করছে, তখন আসলে নিজেকে অনেক লাকি মনে হয় যে আর কিছু পাই আর না পাই, অন্তত এই একটা জিনিস তো জীবনে পেলাম, তাই না? যে মানুষ নির্দ্বিধায় তার মনের কথা আমাকে বলছে, এত এত বড় বড় চিঠি লিখে, তাও এই যুগে আবার। আমাকে লিখেছেন এরপরে দুষ্টু মুনিয়া বউবাজার থেকে, তার বিয়ের আপডেট দিয়েছেন যে এনগেজমেন্ট হয়ে গেছে এবং 11ই আগস্ট তিনি রিং পরাতে যাবেন, ছেলেকে রিং পরাতে যাচ্ছে তাদের পক্ষ থেকে। খুবই ধুমধাম একটা হুলস্থুল ফেস্টিভ মুড নিশ্চয়ই, তাই না? এখন বিয়ের সময়টাই আসলে অন্যরকম, তাই না? সবকিছু অন্যরকম হয়ে যায়, ম্যাজিক্যাল মোমেন্ট, চারদিকে শুধু আনন্দ আর আনন্দ। মানে স্পেশালি আমার কাছে যেটা মনে হয় বিয়েতে আনন্দ সবচেয়ে বেশি করে কাজিনরা, তাই না? কারণ এখন পর্যন্ত আমি যতগুলো কাজিনের বিয়ে হয়েছে অলমোস্ট সবগুলোতেই আমরা মজা করেছি, তাই আমার কাছে মনে হয় যে বিয়ে করে তার থেকেও বেশি মজা করে তার কাজিনরা। কি আমার সাথে একমত কিনা বলেন? আর রিং পরাতে যাবে শুনে আরেকটা জোকস মনে পড়লো। এই জোকসটা অবশ্য আমি একটা প্রেজেন্টেশনে ইউজ করেছিলাম আইবিতে পড়ার সময় একবার। সেটা হচ্ছে বিয়ে হচ্ছে আসলে 3টা রিং, মানে ম্যারেজ ইজ অল অ্যাবাউট 3 রিংস। প্রথমটা হচ্ছে এনগেজমেন্ট রিং, দ্বিতীয়টা হচ্ছে ওয়েডিং রিং, আর তৃতীয়টা হচ্ছে সাফারিং। এই মতামত কিন্তু আমার না, ইটস জাস্ট এ জোক, ওকে? এনগেজমেন্ট রিং, ওয়েডিং রিং অ্যান্ড সাফারিং। আমি জানি না কে কয়টা রিং পড়েছেন আর কি, তবে থার্ড রিংটা আমি চাই না কারো জীবনে সত্যি হোক। যাকে লিখেছেন আমাকে সেটা হচ্ছে, তাকে যত আমি তাড়াই দূরে দূরে, তবু সে আসে মেঘলা চোখে ঘুরে ফিরে, তাকে আমি হারাই দূরে দূরে, যদি সে গিয়ে ওঠে অন্য কোনো সুরে। খুবই সুন্দর SMS। যাই হোক, আমরা এখন গানে চলে যাচ্ছি। তার আগে SMS করো নিয়মটা একটু, সেটা হচ্ছে প্রথমে লিখতে হবে রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন যে নম্বরে, সেটা হচ্ছে 6969। একটু পরে ফিরছি FM লাইব্রেরি না, একটু পরে ফিরবো মুভি অফ দ্য উইক সেগমেন্ট নিয়ে, সাথে থাকুন। Hey friends, welcome back once again. শুনছেন এই মুহূর্তে আজকে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এ। সবাইকে স্বাগত আরেকবার, যখন 12:24 আর শুনছিলাম একটু আগে বেশ স্যাড রোমান্টিক একটা গান, মাইলসের গান হৃদয়হীনা। আর তার আগে ছিল যে গানটা, সেটা হচ্ছে অর্ণবের খুব সুইট একটা গান, ভালোবাসা তারপর দিতে পারে গত বর্ষার সুবাস। তো গত বর্ষার সুবাস, এই বর্ষার সুবাস, সবকিছু মিলিয়ে নিশ্চয়ই আপনার দিন কাটছে, কারণ এই বছর কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এবং ঢাকায় তো গত 2-3 দিন আগে যদিও আমি ছিলাম না, বাট শুনেছি যে অনেক আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল। তো সেই বৃষ্টিটা কেমন এনজয় করলেন তাও কিন্তু আমাকে জানাতে পারেন। আর একটু আগে যখন বলেছিলাম যে একটু পরে আমি যখন ফিরে আসবো, তখন হচ্ছে মুভি অফ দ্য উইক সেগমেন্ট নিয়ে আসবো। তো সেই সেগমেন্ট এখনই শুরু হচ্ছে এবং আজকে যে মুভিটার কথা বলবো আমি, এটা হচ্ছে খুব রিসেন্ট একটা মুভি। 21শে জুলাই হচ্ছে মোটামুটি বিশ্বের বেশিরভাগ দেশে রিলিজ হয়েছে এবং বাংলাদেশেও অনেক দিন ধরে এই মুভিটার জন্য অনেকে অপেক্ষায় ছিলেন, প্রতীক্ষায় ছিলেন। এটা হচ্ছে ক্রিস্টোফার নোল্যান এই সিনেমার পরিচালক। নিশ্চয়ই অনেকেই বুঝে গেছেন কোন সিনেমা। ক্রিস্টোফার নোল্যানকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। এই মুহূর্তে যারা আসলে সব থেকে ভালো সিনেমা বানাচ্ছেন হলিউডে, অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টরস ইন দ্য হোল ওয়ার্ল্ড ডেফিনেটলি। স্পেশালি তার ইনসেপশন, ইন্টারস্টেলার এবং সেই ডার্ক নাইট ট্রিলজি ব্যাটম্যান সিরিজের, যেটা এই সিনেমাগুলোর পরে তো নতুন করে তাকে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। কিন্তু আমার ধারণা যেটা, সেটা হচ্ছে যে ডার্ক নাইট ট্রিলজি এই 3টা সিনেমার আগে ওইভাবে খুব বেশি আলোড়ন ছিল না ক্রিস্টোফার নোল্যানের, কিন্তু আমার ওই সময়টাতেও তার বেশ কিছু সিনেমা দুর্দান্ত ছিল, যেমন ইনসমনিয়া, যেটা অবশ্যই একটা নরওয়ের সিনেমার রিমেক। তারপরে তার সেই দুর্দান্ত থ্রিলার মুভিটা, সেই মেমেন্টো যেটা নাম, দেন তার প্রথম সিনেমা ফলোয়িং, ওই সময়ও কিন্তু দারুণ দারুণ তার বেশ কিছু সিনেমা ছিল। তারপরে দ্য প্রেস্টিজ, সেই ম্যাজিক নিয়ে দুর্দান্ত একটা সিনেমা দ্য প্রেস্টিজ, এরকম অসাধারণ কিন্তু বেশ কিছু সিনেমা তার তখনও ছিল। তবে ডার্ক নাইট সিরিজের পরে আসলে তার গগনচুম্বী জনপ্রিয়তা বা খ্যাতি যেটা বলা যায়। তো ইন্টারস্টেলার যখন 2014-এ রিলিজ হলো, তারপর থেকে আমরা সবাই নোল্যান ফ্যানরা অপেক্ষা ছিলাম যে তার নেক্সট মুভি কবে আসবে। অবশেষে আমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে 21শে জুলাই রিলিজ হলো তার লেটেস্ট ফিল্ম, যেটার নাম হচ্ছে ডানকার্ক। এবং ডানকার্ক হচ্ছে ফ্রান্সের একটা জায়গার নাম আসলে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা ঘটনার জন্য এই জায়গাটা খুব বিখ্যাত। ঘটনাটা হচ্ছে মোটামুটি এরকম, এবং ওই ঘটনা অবলম্বনেই, অর্থাৎ সত্য ঘটনা অবলম্বনেই সিনেমাটা বানানো হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ঘটনাটাকে নিয়ে। ঘটনা হচ্ছে ফ্রান্সের ডানকার্ক উপকূলে 1941-এর দিকে
4 লাখ সৈন্য যারা মিত্রবাহিনী, আসলে জার্মানদের বিরুদ্ধে যারা লড়াই করছিল, সেখানে ফ্রেঞ্চ সোলজার ছিল, ব্রিটিশ সোলজার, বেলজিয়াম, নেদারল্যান্ডের এবং আরো বেশ কয়েকটা দেশের সোলজাররা সবাই ছিল, যেটা মিত্রবাহিনী আর কি। তো এই মিত্রবাহিনীর 4 লাখ সৈন্য ওই ডানকার্কের ওই জায়গাটাতে ফ্রান্সের উপকূলে সেখানে আটকা পড়েছিল। তারা না কোথাও যেতে পারছে না, তাদের খাবার দাবার আছে এবং একেবারেই ত্রাহি মধুসূদন অবস্থা। এবং যদি যথাসময়ে তাদেরকে রেস্কিউ করে নিয়ে না যাওয়া হয়, তাদেরকে যদি উদ্ধার করা না হয়, তাহলে এবং জার্মানরা আস্তে আস্তে আগাচ্ছে তাদের দিকে, তার মানে একদিকে সমুদ্র, স্থল কোথাও পালাতে পারছে না, জার্মানরা ঘিরে রেখেছে, একটা একেবারেই সঙ্গীন একটা অবস্থায় তারা দিন কাটাচ্ছে। উদ্ধার যত দ্রুত করে নিয়ে যাওয়া যাবে বা যদি করে নিয়ে যেতে পারে উদ্ধার, তাহলে তারা বাঁচবে, আদারওয়াইজ এখানেই শরীর সমাধি অথবা ডাঙায় থাকলে ডাঙায় সমাধি, যেখানে দুটো যে কোনো একটা হবে, এরকম একটা রুদ্ধশ্বাসের অবস্থা। এবং 1-2 সৈন্য না, 4 লাখ সৈন্য ওখানে আটকা পড়েছিল। তো শেষ পর্যন্ত তাদের উদ্ধার করার জন্য সাহায্য আসবে কিনা, মিত্রবাহিনীর কোনো রেস্কিউ মিশন অপারেট করা হবে কিনা, বা অপারেট করা হলে কিভাবে তাদেরকে উদ্ধার করা হবে, শেষ পর্যন্ত রেস্কিউ মিশনে অনেকেই পাঠানো হয়েছিল। সেখানে যেমন সামরিক বাহিনীর সদস্যরা ছিলেন, ঠিক তেমনি একেবারেই সিভিলিয়ান যারা যুদ্ধের জল জীবনে দেখেননি, তারাও হচ্ছে যাদের প্রাইভেট বোট বা সেলিং বোট আছে, যেগুলো দিয়ে হয়তো তারা ফিশিং বোট হিসেবে হয়তো ইউজ করা হয়, একেবারেই সিভিলিয়ানরা সেই বোট নিয়ে রওনা দিলেন ইংল্যান্ড থেকে সেই ডানকার্কের উপকূলে। যেহেতু ইংল্যান্ডের ওই সমুদ্র কোথায় আসলে ফ্রান্সের ডানকার্ক খুব কাছে, খুব বেশি দূর না। তো এইভাবে শত শত সিভিলিয়ানও কিন্তু নৌকা নিয়ে সেই রেস্কিউ মিশনে যোগ দিয়েছিলেন এবং আকাশপথে পাইলটরা ছিলেন যুদ্ধ বিমান নিয়ে। এভাবে একটা অন্যরকম রেস্কিউ মিশন শেষ পর্যন্ত অপারেট করা হয়েছিল। এবং আমার ধারণা, এবং সবাই তাই মনে করেন, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিপথ পরিবর্তনে ওই ডানকার্ক ইভাকুয়েশন বা ডানকার্কের সেই 4 লাখ সৈন্যকে উদ্ধার করে নিয়ে যাওয়ার যে মিশন বা অপারেশন, সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এবং রুদ্ধশ্বাস একটা ঘটনা, শেষ পর্যন্ত কিভাবে তার অবসান হয়েছিল, বা আদৌ ওই মানুষগুলো উদ্ধার হয়েছিল কিনা তাদের, নাকি ওখানেই তাদের আত্মাহুতি হয়েছিল, এটা অবশ্যই আপনি সিনেমা দেখলে জানতে পারবেন। যদি না, অবশ্যই হয়তো এর মধ্যে আপনি হিস্ট্রিটা জানা আছে হয়তো, তারপরেও মুভিটা দেখলে অসাধারণ লাগবে। কারণ এটা খুব চ্যালেঞ্জিং একটা প্রজেক্ট ছিল, যে এই বিশাল একটা যজ্ঞকে, এই 4 লাখ লোকের উদ্ধার প্রক্রিয়া, এবং এটা করতে গিয়ে যে যুদ্ধ তাদেরকে ফেস করতে হচ্ছে এবং যে প্রতিকূলতা ফেস করতে হচ্ছে, সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে ফুটিয়ে তোলা, এটা একেবারেই দুঃসাধ্য একটা ব্যাপার ছিল। যে কারণে ক্রিস্টোফার নোলান এই সিনেমাটার কথা তার প্রথম মাথায় আসে আজ থেকে 25 বছর আগে। তিনি এখন তার স্ত্রী এমা টমাস, কিন্তু তখন স্ত্রী ছিলেন না, তখন প্রেমিকা ছিলেন। তো এমা টমাসকে নিয়ে একদিন তিনি ওই জায়গা দিয়ে সমুদ্র ভ্রমণ করছিলেন, ডানকার্ক উপকূল দিয়ে। তখন তার প্রথম মাথায় আসে যে ডানকার্কে এত বড় একটা ঘটনা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, সো আমরা ওটাকে নিয়ে একটা মুভি বানানো যেতেই পারে। বাট ওই সময় নোলান মনে করেছেন যে তার অভিজ্ঞতা খুব বেশি নেই, এবং এরকম ম্যাসিভ স্কেলের একটা অ্যাকশন ফিল্ম বানানোর জন্য যে অভিজ্ঞতা দরকার তার কিছুই তার নেই। এই জন্য ওই সময় তার এটা বানানো হয়নি। 25 বছর ওয়েট করার পরে, আসলে অবাক হয়ে যেত একটা মানুষ কতদিন অপেক্ষা করে তার স্বপ্নটা পূরণ করার জন্য। 25 বছর পর অবশেষে তার সেই স্বপ্নের পরিপূর্ণতা পেল, ডানকার্ক রিলিজ হলো। তো এর মধ্যে অনেক হাত পাকিয়েছেন দারুণ দারুণ সিনেমা করে, এবং বেশ কিছু যুদ্ধের সিনেমা থেকে তিনি ইন্সপিরেশন নিয়েছেন। তার ভাষ্য থেকে আমরা যেটা জানতে পারি, যেমন অনেক বিখ্যাত সিনেমা আছে এর মধ্যে, অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, দ্য ওয়েজেস অফ ফিয়ার, এলিয়েন, সায়েন্স ফিকশন ফিল্ম আছে স্পিড, আনস্টপেবল, গ্রিড, তারপরে সানরাইজ, রায়ানস ডটার, দ্য ব্যাটল অফ আলজিয়ার্স, আরেকটা যুদ্ধের সিনেমা চ্যারিয়টস অফ ফায়ার অ্যান্ড ফরেন করেসপন্ডেন্ট। এত দারুণ দারুণ সব সিনেমা থেকে ইন্সপিরেশন নিয়ে, আইডিয়া নিয়ে, দেন সেগুলোকে ব্লেন্ড করে নিজের কিছু ইনোভেশন বা ক্রিয়েটিভিটি অ্যাড করে তারপরে নোলান হচ্ছেন এই সিনেমাটা বানিয়েছেন। এবং এই সিনেমার আরেকটা উল্লেখযোগ্য বিষয় যেটা হচ্ছে, আমি কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে এটা হচ্ছে ক্রিস্টোফার নোলানের এমন একটা ফিল্ম যেটা আইম্যাক্স 65mm ফরম্যাটে ওয়াইড স্ক্রিন অ্যাঙ্গেলে এটা শুট করা হয়েছে। খুব বেশি ফিল্ম হয় না 65mm, কিন্তু নোলানের কাজই হচ্ছে যেগুলো খুব বেশি মানুষ ইউজ করে না বা আস্তে আস্তে বাতিল হয়ে যাচ্ছে, সেগুলোকে আবার নতুন করে পুনরুজ্জীবিত করে তোলা। তো নোলান সেই কাজটা করেছেন এখানে। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে এই সিনেমাতে পরিচালক হিসেবে ক্রিস্টোফার নোলান কত স্যালারি নিয়েছেন সেটা জানলে আপনার চোখ অবশ্য আকাশ উঠবে। 20 মিলিয়ন ইউরো, 20 মিলিয়ন ইউরো হচ্ছে তার পারিশ্রমিক। এখানেই শেষ না, এই সিনেমা যত ব্যবসা করবে পৃথিবী ব্যাপী, তার 20 ভাগ, শতকরা 20 ভাগ, 5 ভাগের 1 ভাগ ক্রিস্টোফার নোলান পাবেন। অলরেডি 265 মিলিয়ন ইউরো, 265 মিলিয়ন ডলার ব্যবসা করা হয়ে গেছে, না জানি আরো কত করবে। তো যেটাই করবে তার 20% ক্রিস্টোফার নোলান পাবেন, অ্যান্ড ফিক্সড 20 মিলিয়ন ইউরো স্যালারি। এটা হচ্ছে এখন পর্যন্ত এইরকম লুক্রেটিভ অফার একজনই পেয়েছেন ইতিহাসে, সেটা হচ্ছে পিটার জ্যাকসন, পরিচালক। কিং কং সিনেমা পরিচালনা করে এই সেম অফার পেয়েছিলেন। সো দিস দ্য সেকেন্ড টাইম দ্যাট দিস থিং ইজ হ্যাপেনিং অ্যাকচুয়ালি। এটা তো গেল সিনেমার পেছনের কাহিনী। এটা হচ্ছে আরো কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট বলা যায়। ক্রিস্টোফার নোলান অনেক বড় চিত্রনাট্য লেখেন, যে সিনেমাটা করেন সেটার জন্যই। এটাতে সব থেকে কম লিখেছেন 76 পেজেস। আর
সেকেন্ড টাইম তার সাথে কোলাবোরেট করেছেন এই সিনেমাতে হয়তে ফন হয়তে মা সিনেমাটোগ্রাফার হিসেবে। ইন্টারস্টেলারে তিনি ছিলেন। আর মিউজিক কম্পোজ করেছেন হান্স জিমার। এটা নিয়ে আসলে কিছু বলার নেই। হান্স জিমার অসাধারণ, আউট অফ দ্য ওয়ার্ল্ড একজন মিউজিশিয়ান। তার মিউজিক শুনলে আসলে স্পেল বাউন্ড হয়ে যেতে হয়। এবং এই সিনেমাতে যে অদ্ভুত নৈপুণ্য বা মুনশিয়ানা দেখেছেন হান্স জিমার। আচ্ছা, হান্স জিমারের মুনশিয়ানাটা বোঝাতে হলে একটু সিনেমার একটু ফিরে যায়। অ্যাকশন সিনেমা অনেক দেখেছেন, যুদ্ধের সিনেমা অনেক দেখেছেন, কিন্তু এমন সিনেমা নিশ্চয়ই আপনি দেখেননি যে আপনার যদি 1 ঘন্টা 46 মিনিটের সিনেমা, একটা সেকেন্ডের জন্য আপনি কনসেন্ট্রেশন লুজ করতে পারবেন না, এবং একটা সেকেন্ডের জন্য আপনার মনে হবে না এবার একটু ওকে ফাইন, রুদ্ধশ্বাস একটা দৃশ্য দেখলাম, এবার একটু রিল্যাক্স মোডে বসি। এরকম হবার বিন্দু মাত্র কোনো সুযোগ নেই। পুরো 1 ঘন্টা 46 মিনিট আপনাকে টান উত্তেজনা রাখবে। একটা সেকেন্ডের জন্য চোখ বন্ধ করতে পারবেন না বা কনসেন্ট্রেশন লুজ করার প্রশ্নই আসে না। এরকম অ্যাকশন মুভি, এরকম যুদ্ধের সিনেমা ডেফিনেটলি আর একটাও নেই যে পুরো 1 ঘন্টা 46 মিনিট শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড জ্যাম প্যাক অ্যাকশনে ঠাসা, উচ্ছ্বাস উত্তেজনায় ঠাসা, রিল্যাক্স হওয়ার কোনো সুযোগই নেই। ভয়াবহ এক সিনেমা। আর মিউজিকের কথা যেটা বলছিলাম হান্স জিমারের, সেই সাসপেন্স, সেই থ্রিল যেটা 1 ঘন্টা 46 মিনিটের পুরোটা সময় ধরে কোনো রিল্যাক্স হওয়ার সুযোগ নেই, এই সাসপেন্সটা ক্রিয়েট করার পেছনে নোলানের ঠিক যতটা অবদান, আমার মনে হয় যে ঠিক অনেক বড় অবদান অবশ্যই হান্স জিমারের। দারুণ মিউজিক কম্পোজিশন, মানে এই মিউজিক দিয়ে আসলে সাসপেন্স ক্রিয়েট করে। আমার ধারণা হান্স জিমারের মিউজিক না থাকলে এই সিনেমা এত ভালো হতো না। কারণ সিনেমাতে ডায়লগ কিন্তু খুবই কম, একদমই সংলাপ নেই বললেই চলে, খুব অল্প কথা, কিন্তু পুরোটাই এইভাবে ডিটেইলের মাধ্যমে এবং মিউজিকের মাধ্যমে সাসপেন্সটা ক্রিয়েট করা হয়েছে। সো আমার ধারণা এই সিনেমা সম্ভবত এবছর অস্কার পেতে যাচ্ছে, আমি যদি না এর থেকেও আরো ভালো কোনো মুভি এখন মানে আগামী 5 মাসে বের হয়। সোফার যে কটা মুভি বেরিয়েছে তার মধ্যে ডেফিনেটলি অস্কারের কন্টেন্ডার এটাই ডানকার্ক, এবং আমার ধারণা প্রথমবারের মতো অস্কার পেতে যাচ্ছেন এই সিনেমা দিয়ে। এটা আমার 5 মাস আগেই 6 মাস আগেই প্রেডিকশন, ক্রিস্টোফার নোল্যান। বাট সেটা পাক আর না পাক, হান্স জিমার যে অস্কার পাবেন এতে আমার মনে হয় কোনো সন্দেহ নেই। বেস্ট মিউজিক অরিজিনাল স্কোর এই ক্যাটাগরিতে। আর অসাধারণ সব পারফরমেন্স আছে অভিনয়ের। স্পেশালি আমাদের একজন খুব ফেমাস অ্যাক্টর আছেন টম হার্ডি, যিনি অস্কারের জন্য নমিনেশন পেয়েছিলেন সেই রেভেন্যান্ট সিনেমাতে, দ্য রেভেন্যান্ট সিনেমার জন্য। এটা তো দুর্দান্ত অভিনয় করেছিল এবং শেষ পর্যন্ত আসলে প্রচন্ড হৃদয় বিদারক একটা পরিণতি হয় তার এই সিনেমাতে। অসাধারণ সিনেমা ডানকার্ক, ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মস ever composed, directed by Christopher Nolan, and one of the best war films, if not the best. অনেকে অবশ্য বলেছেন এখন পর্যন্ত এটাই শ্রেষ্ঠ যুদ্ধের সিনেমা, আবার অনেকে বলেছেন যে এখন পর্যন্ত এটাই নোলানের শ্রেষ্ঠ কাজ। তো সেটা নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যদি এই সিনেমাটা না দেখেন অনেক বড় একটা মিস হয়ে যাবে। সো ওয়াচ ডানকার্ক। ওকে, এটাই ছিল আজকের মুভি অফ দ্য উইক সেগমেন্ট। আমি এখন গান প্লে করছি, একটু পরে ফিরে আসছি। আর এসএমএস করে নিয়মটা মনে করে দিয়ে যদি কিছু লিখতে চান, কোনো গান শুনতে চান, প্রথমে লিখবেন RA রেডিও মানে শর্টেস্ট ভার্সন, যেটা স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। একটু পরে ফিরছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনার সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেট আজকে। আরেকবার স্বাগত জানাচ্ছি অনেকক্ষণ পরে সবাইকে ড্রিমস অ্যাভিনিউতে, এবং বেশ কিছু গান শুনলেন তাই না? এবং আশা করি যে আপনি খুব শান্তিতে ছিলেন, অনেকক্ষণ আমাকে সহ্য করতে হয়নি, বেশ গান টান শুনে ভালোই সময়টা কেটেছে। যাই হোক, আসলে খুব বেশি একটা কথা চালু হচ্ছে যে খুব বেশি সময় একটানা সুখ উপভোগ করা যায় না, মাঝে মাঝে আবার বেদনা চলে আসে। তাই এই সুখের মধ্যে আবার একটু আপনাকে একটু বেদনা দেওয়ার জন্য একটু আমাকে সহ্য করতেই হবে। আমি আবার চলে আসলাম হটসিরে। হ্যাঁ, শুনছিলাম একটু আগে বেশ দারুণ একটা গান, কেলভিন হ্যারিসের কম্পোজিশন একটা গান। গানটার নাম হচ্ছে হাউ ডিপ ইজ ইউর লাভ। আই নো ইটস ভেরি ডিপ, ডেফিনেটলি, অ্যাটলিস্ট বিটুইন আস, রাইট? আর আমাকে অনেক বন্ধু এসএমএস পাঠিয়েছেন, তার মধ্যে একজন হচ্ছেন জাকিয়া। জাকির এসএমএসটা পড়েছিলাম অনেকক্ষণ আগে। আমাকে তানভীর মিরপুর 2 নম্বর থেকে খুব জটিল একটা প্রশ্ন করেছেন আমাকে, এবং আমি যতটা জটিল প্রশ্ন ঠিক ততটাই সহজ অ্যান্সার দেবো, কারণ খুব বেশি কঠিন প্রশ্নের খুব সহজ উত্তর দিতে হয়। এছাড়া আসলে কঠিন প্রশ্নের উত্তর সবসময় খুঁজে পাওয়াও যায় না, মেলানোও যায় না, তাই না? এটা একটা খুব ভালো স্ট্র্যাটেজি। যত কোয়েশ্চেন টাফ হবে তত সহজ অ্যান্সার দিবেন। যেমন ওনার প্রশ্নটা হচ্ছে জীবনটাকে আনন্দময় করতে হলে কি করতে হবে, কি করা উচিত? এর থেকে ভয়াবহ জটিল কঠিন প্রশ্ন আমার মনে হতে পারে না। এই প্রশ্নের উত্তর যদি এরকম মানে স্বাভাবিক সহজভাবে দেওয়া যেত তাহলে তো সবাই সেটা অ্যাপ্লাই করতো। তো খুবই কঠিন প্রশ্ন, এত কঠিন প্রশ্ন মনে হয় গত 6 মাসে আমি ফেস করিনি। এই জন্য একেবারেই সহজ অ্যান্সার দিচ্ছি এটার। সেটা হচ্ছে যে জীবনকে আনন্দময় করতে হলে যেটা আপনার করতে ইচ্ছে করে সেটাই করতে হবে। এর থেকে সহজ অ্যান্সার কি প্রশ্ন হতে পারে? তো আমি সেই সব থেকে সহজ অ্যান্সারটা দিলাম। জীবনকে যদি আনন্দময় করতে চান, যা করতে ইচ্ছে হবে তাই করবেন, একদম কোনো কিছু ভাবা যাবে না। ভাবতে গেলেই বিপদ,
ওই এক্ষেত্রে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে হিমু হুমায়ুন আহমেদের একটা অমর সৃষ্টি, তাই না? এটা আমাদের সবাইকে গ্রাস করে নিচ্ছে এবং সামনে অনেককে নেবে। তো এটার এত জনপ্রিয়তার কারণটা কি? নিশ্চয়ই কোনো সাইকোলজিক্যাল রিজন আছে, আদারওয়াইজ খালি এত জনপ্রিয়তা তো পাইনি। তো রিজনটা খুব সিম্পল, খুব সহজ। হুমায়ুন আহমেদ খুব ভালো করেই বুঝতে পেরেছিলেন যে আসলে মানুষের অবদমিত কোন বিষয়গুলো থাকে, যেগুলো মানুষের হিডেন ডিজায়ার, যেগুলো করতে ইচ্ছে করে আমাদের প্রায়শই, কিন্তু করতে পারি না কারণ আমরা অনেক কিছু ভাবি, পাছে লোকে কিছু বলে, অনেক যুক্তি ভাবি, অনেক কার্যকারণ ভাবি, অনেক প্রেক্ষাপট ভাবি, পারিপার্শ্বিকতা ভাবি, অনেক কিছু ভাবি, যার ফলে ওই ভাবাভাবি করতে গিয়ে, সবকিছু বুঝতে গিয়ে এবং সবকিছু মেলাতে গিয়ে ইচ্ছেগুলো অবদমিত থেকে যায়, সেগুলো আমাদের পূরণ করা হয় না এবং মাঝে মাঝে সেগুলো উদ্গীরণ ঘটে এইভাবে, যদি এমনটা করতে পারতাম। যখন আমরা সেই চারপাশের 10 দিকের 10 জিনিস ভাবতে গিয়ে, 10 জনের মন রাখতে গিয়ে হাঁপিয়ে উঠে দীর্ঘ নিঃশ্বাস ফেলি, তখন মাঝে মাঝে অবশ্য আফসোস করে বলি, এই সব কিছু বাদ দিয়ে যদি আসলে এভাবে বেরিয়ে পড়া যেত, যদি এটা করা যেত। তো সেই দীর্ঘশ্বাস ফেলাতেই বিষয়গুলো আবদ্ধ থাকে বা নিবদ্ধ থাকে এবং এর বেশি কিছু আমাদের করা হয় না বেশিরভাগ মানুষেরই, এবং সেখানেই এভাবেই হয়তো আমাদের জীবনটা কেটে যায়। তো হুমায়ুন আহমেদ খুব ভালো মতো ওই জায়গাটাতে ফোকাস করতে পেরেছিলেন যে আমাদের অবদমিত ইচ্ছাগুলো কি, যেটা আমরা প্রায়শই করতে যাই বা করতে চাই কিন্তু করা হয় না। সেই বিষয়গুলোই তিনি হিমুর মধ্যে দেখিয়েছেন, যে হিমু কোনো কিছু ভাবে না, কি মনে করলো, কার্যকারণ, প্রেক্ষাপট, বাস্তবিকতা, পারিপার্শ্বিকতা, কোনো কিছু নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। তার যা করতে ইচ্ছে হয় তাই সে করে, ঘুরে বেড়ায় টোটো করে, এবং যেখানে চলে যেতে ইচ্ছে হয় তখন সেখানে চলে যায়, যে উদ্ভট কাজ কারবার করতে ইচ্ছে করে সেটাই করে। এবং আমাদের সবার ভেতরেই ওই একটা গোপন অভ্যন্তর একটা প্রকোষ্ঠে ওই বিষয়টা থাকে সবারই, যে এগুলো আমাদেরও করতে ইচ্ছে করে কম বেশি সবারই, ওই হিমুর মতোই পাগলামি, কিন্তু আমরা সেই হিমুর মতো বাস্তবিক পারিপার্শ্বিকতা এবং সবকিছু কার্যকারণ, পরিস্থিতি সবকিছু বিসর্জন দিতে পারি না বলে আমাদের করা হয় না। এবং এভাবে কোনো না কোনোভাবে প্রত্যেকটা মানুষের সাথেই কোনো কোথাও না কোথাও হিমুর এই বিষয়গুলো মিলে যায় বলেই হিমু এতটা জনপ্রিয়, কারণ সবাইকে সেটা ছুঁতে পেরেছে। ওই অবচেতনে হলেও অন্তত ওই বিষয়গুলো সবার মধ্যে থাকে, কিন্তু আমাদের করা হয় না। হিমু সেটা করেছে বলেই আমরা আমাদের অপূর্ণতাকে তার মাধ্যমে পূর্ণতা পেতে দেখি, তাই আমাদের সবারই খুব প্রিয় একটা ক্যারেক্টার হচ্ছে হিমু। তো এইটার ভেতরে কিন্তু আপনার প্রশ্নের অনেকখানি উত্তর লুকিয়ে আছে, যে আনন্দময় করতে হলে কি করতে হবে। পারিপার্শ্বিকতা, কার্যকারণ, যুক্তি, ব্যাখ্যা, পাছে লোকে কিছু বলে, বাস্তব বুদ্ধি, বাস্তব জ্ঞান, এবং এই সব কিছু বিসর্জন দিতে হবে একেবারেই সেই সাহিত্যের ভাষায়, যে কোথাও আমার হারিয়ে যেতে নেই মনের মতো, যা ইচ্ছে তাই। কিন্তু এক্ষেত্রে আবার রক্তচক্ষু নিয়ে আবির্ভূত হয় মেসির আলী, এবং হুমায়ুন আহমেদের অনেক বড় একটা সফলতা হচ্ছে সম্পূর্ণ বিপরীত ধর্মী দুটো ক্যারেক্টার তিনি নির্মাণ করেছেন, যে দুটো একটা সম্পূর্ণ আরেকটার একেবারে অপোজিট, একটা যদি উত্তর প্রান্তে দাঁড়ানো থাকে আরেকটা থাকবে দক্ষিণ প্রান্তে, এতটাই বিপরীত। এরকম সম্পূর্ণ বিপরীত দুটো ক্যারেক্টার সৃষ্টি করেছেন, দুটোই সমান রকম জনপ্রিয়তা পেয়েছে। এবং এটা আসলেই আমার ধারণা শুধু বাংলা সাহিত্য না, বিশ্ব সাহিত্যে এটা আর দ্বিতীয়টা পাওয়া যাবে কিনা, যে একজন লেখক সম্পূর্ণ বিপরীত ধর্মী, একটা আরেকটা ঠিক অ্যান্টি। হিমুর অ্যান্টি হচ্ছে, মানে অ্যান্টি হিমু যদি আমরা বলি সেটা হচ্ছে মিসির আলী, বা অ্যান্টি মিসির আলী হচ্ছে হিমু। কারণ হিমু হচ্ছে সবসময় লজিক বহির্ভূত কাজ করে, আর মিসির আলী কখনো লজিকের বাইরে যায় না। তো এরকম একেবারে এক্সট্রিম অপোজিট দুটো ক্যারেক্টার কোনো লেখক নির্মাণ করেছে এবং দুটোই অসম্ভব জনপ্রিয়তা পেয়েছে। এটা কিন্তু আসলে খুব বিরল, আমি জানি না আর কোথাও কোনো সাহিত্যে আছে কিনা। তো সেটা কেন আবার এতটা জনপ্রিয়তা পেল, যদি হিমুরটা তো আমরা একটু আগে ব্যাখ্যা করলাম, এবং মিসির আলীরটা হচ্ছে আবার ওই আমাদের যে অপোজিটে যে বিষয়টা থাকে, যে আমরা খুব যুক্তি নির্ভর একটা জীবন কাটাতে চাই, এবং কার্যকারণ, আমরা ব্যাখ্যা, এগুলো আমরা জানতে চাই, বুঝতে চাই এটার পিছনে কি কি কারণ ছিল, এটা কি কারণে হয়েছে, এবং অবচেতন মনের অনেক খেলায় যেগুলো হয়ে থাকে সেগুলোর ব্যাখ্যা আমরা সেই মিসির আলীর মতো একটা অনুসন্ধিত হৃদয় নিয়ে আমরাও জানতে চাই, বুঝতে চাই। তো এটা মানুষেরই আসলে দুটো সত্তা, একদিকে সে যেমন প্রচন্ড রকম যুক্তি সব কিছু ছেড়ে ফেলে দিয়ে একেবারে হিমুর মতো বোহেমিয়ান জীবন কাটাতে চায়, যা ইচ্ছে তাই। আবার আরেকদিকে ওই মানুষটাই পরিস্থিতি সময় ভেদে আবার সে বুঝতে চায় এর পিছনের কারণগুলো, এর পিছনে যুক্তিগুলো, ব্যাখ্যাগুলো। এটা আমাদের সবার মধ্যেই কম বেশি মিসির আলী এবং হিমু ঘুরে ফিরে বাস করে। সময় সুযোগ পরিস্থিতি অনুযায়ী একটা সত্তা আরেকটার থেকে বেশি শক্তিশালী হয়ে যায়। ডক্টর জেকিল এন্ড মিস্টার হাইডের মতো, রবার্ট লুইস স্টিভেনসনের সেই বিখ্যাত দুটো ক্যারেক্টার। তো ঠিক সেরকমই আমাদের ভেতরে হিমু আর মিসির আলী যুদ্ধ চলে, লড়াই চলে, খেলা চলে, এবং এটা আমাদের সবার মধ্যেই কম বেশি আছে বলে এই দুটো ক্যারেক্টারকে আমরা এত বেশি এই দুটো ক্যারেক্টারের সাথে রিলেট করতে পারি, তাদেরকে আমরা এতটাই আপন ভেবে নিতে পারি। এটাই হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার। তো এখন আপনি বেছে নেবেন যে আপনি আসলে আপনার ভেতরে হিমু সত্তাকে বেশি দেখতে চান, নাকি আপনি সেই মিসির আলী সত্তাকে বেশি দেখতে চান। এটা হচ্ছে সম্পূর্ণ আপনার অভিরুচি। অনেক কথা বলে ফেলেছি, আপাতত আর কথা না বলে আমরা একটু পরের গানটাতে চলে যাই। যদি কোনো কিছু লিখতে চান ইফাকে আমাকে, যদি কোনো গান শুনতে চান, একটা এসএমএস করবেন, প্রথমে আর লিখবেন, স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো, আর লিখে পাঠাবেন যে নম্বরে, সেটা হচ্ছে 6969।
আমরা এখন যে গানটা শুনবো এটা হচ্ছে শূন্যর একটা গান। শূন্যর এই গানটার হচ্ছে সময় এখন আমার। তো সময় এখন গান শোনার একটু পরে ফিরছি, সাথে থাকুন। Hey friends, welcome back once again. শুনছেন এখনো ড্রিমস অ্যাভিনিউ, শুনছেন রেডিও আমার 88.4 FM। আর যেহেতু ড্রিমস অ্যাভিনিউ শুনছেন, এই বন্ধুটাও চেঞ্জ হয়নি, রাজি এখনো আছে আপনার সাথে। আর আমি থাকবো রাত 2টো পর্যন্ত। শুনছিলাম ওয়ারফেজের গান মৌনতা, এবং তার আগে যে গানটা ছিল সেটা হচ্ছে আরেকটা নিশ্চয়ই আপনার পছন্দের একজন বন্ধু এই গানটার জন্য রিকোয়েস্ট করেছিলেন, সেটা হচ্ছে সময় এখন আমার শূন্যর এই গানটার জন্য। যাই হোক, আমাকে একটু আগে আমার একজন বিশিষ্ট মুভি ক্রিটিক ফ্রেন্ড আছেন, এবং তিনি আমার অনেক সিনেমা দেখায় সঙ্গী হন। দারুণ বোদ্ধা একজন দর্শক, খুব ভালো, এবং আমি তার কাছ থেকে অনেক কিছু জানতে পারি, অনেক এনলাইটেন্ড হই সিনেমার ব্যাপারে। তিনি আমাকে একটা SMS পাঠিয়ে জানিয়ে, আমি যেটা বলেছিলাম ডানকার্ক সম্পর্কে 65 মিলিমিটারে শুট করা, উনি লিখেছেন তীব্র নিন্দা জানিয়েছেন, জানিয়ে বলেছেন যে 70 মিলিমিটার আছে। তো আমি এটা নিয়ে কিছুক্ষণ গবেষণা করছি। গবেষণা করে যেটা দেখলাম যে বিভিন্ন রকম তথ্য পাওয়া যাচ্ছে, কোথাও 35, 70, 65, এবং সবকিছু গবেষণা করে আমি এই মর্মে এই সিদ্ধান্ত উপনীত হলাম যে এটা আসলে একাধিক ফরম্যাটে রিলিজ করা হয়েছে, এবং এটাও একটা নোলানের এক্সপেরিমেন্ট বলা যায়। এবং নোলানের আরেকটা এক্সপেরিমেন্ট এই সিনেমাতে যেটা ছিল সেটা হচ্ছে, নোলানের নিজের ইন্টারভিউতে একটা কথা বলেছেন তিনি, সেটা হচ্ছে যে এখন পর্যন্ত তার যতগুলো সিনেমা তিনি করেছেন তার মধ্যে সব থেকে এক্সপেরিমেন্টাল এই সিনেমাটা, এই অর্থে যেটা 3টা পার্সপেক্টিভ থেকে দেখানো হয়েছে। একটা হচ্ছে ওই যে আকাশ পথের যে যুদ্ধ, সেই ফাইটার প্লেনের যে যুদ্ধটা হয়, ওই মানে ফ্রম এয়ার এরকম একটা সিকোয়েন্স বা একটা পার্সপেক্টিভ। একটা হচ্ছে ফ্রম ল্যান্ড, আর হচ্ছে ফ্রম সি, অর্থাৎ স্থলপথে এবং সমুদ্রপথে, আকাশপথে 3 জায়গাতেই যুদ্ধ হচ্ছে আসলে, বা 3 জায়গাতে 3 রকম বাস্তবিকতা, পারিপার্শ্বিকতা বা প্রেক্ষাপট, সেই সব 3টা অ্যাঙ্গেল থেকে সিনেমাগুলো, স্টোরিগুলো বর্ণনা করা হয়েছে। এবং সব থেকে চ্যালেঞ্জিং যেটা ছিল, এগুলো একই সময় কিন্তু ঘটছে না। অর্থাৎ আকাশপথে যে যুদ্ধের ব্যাপারগুলো দেখানো হয়েছে সেটা হচ্ছে মাত্র 1-1.5 ঘন্টা ব্যাপী হচ্ছে এর এই ব্যাপ্তিকাল, 1 বা 1 ঘন্টা এরকম। স্থলপথে যে দৃশ্যগুলো বা সিকোয়েন্স বা যে ঘটনাগুলো দেখানো হয়েছে সেটা হচ্ছে 7 দিন ধরেই চলে আসছে। গত 7 দিন আগে তার সেটা শুরু হয়েছে, 7 দিন আগে শুরু হয়ে বর্তমান পর্যন্ত। আকাশপথেটা মাত্র 101 ঘন্টা আগে শুরু হয়েছে। আর নদীপথে বা সমুদ্রপথে, নৌপথে যেটা হচ্ছে ওটা হচ্ছে 1 দিনের ব্যাপ্তি নিয়ে, অর্থাৎ ওই দিনের পুরোটা ব্যাপ্তি নিয়ে। তো 3টা পার্সপেক্টিভ থেকে বা 3টা অ্যাঙ্গেল থেকে 3 রকম ভাবে ব্যাখ্যা করা হচ্ছে, দেখানো হচ্ছে যুদ্ধের ব্যাপারগুলো বা ঘটনা এবং উপঘটনা, ঘাত প্রতিঘাত সবকিছু। তার এক একটার আবার এক এক রকম সময়কাল, কিন্তু সবগুলো ঘটনা এসে শেষ পর্যন্ত একটা ফিনিশিং পয়েন্টে এসে কোলাইড করছে। এটা আসলে খুব চ্যালেঞ্জিং ছিল। এটা একটা মোমেন্টে বা একটা পয়েন্টে নিয়ে আসা আসলে খুব টাফ ছিল, চ্যালেঞ্জিং ছিল, এবং এটা নোলান ছাড়া হয়তো অনেক ডিরেক্টরই হলে ক্যারাবেরা নিয়ে ফেলতেন। তো সেই দিক থেকে নোলান 100% সাকসেসফুল। এটা খুব চমৎকারভাবে একদম শেষ পর্যন্ত এসে ব্লেন্ড করেছেন। এবং যুদ্ধের সিনেমাতে একটা বিষয় খুব থাকে, সেটা হচ্ছে অনেক বেশি মানবিক আবেদন বা মানবিক ব্যাপারগুলো থাকে, এবং অনেক বেশি হচ্ছে সৈন্যদের পেছনের জীবনের ঘটনাগুলো, তাদের মানবিক ব্যাপারগুলো অনেক বেশি উঠে আসে। কিন্তু এই সিনেমাটাতে, এই যুদ্ধের সিনেমাটা একটু ব্যতিক্রম। এখানে নোলানের ইন্টারভিউ থেকে যেটা আরো দেখলাম, উনি নিজেই বলেছেন যে আমি আসলে এখানে সৈন্যদের বা ওই সময় আটকে পড়ে 4 লাখ মানুষ, তাদের পেছনের জীবনের ঘটনাগুলো বলতে চাইনি, তাদের হিউম্যান সাইডটা আনতে আমি চাইনি, তাদের এক একজনের এক এক রকম গল্প বা তার কিছুই আমি আনতে চাইনি। শুধুমাত্র আমি ওই ঘটনাটাকে হাইলাইট করেছি, ওই দিন বা ওই সময়টাতে ডানকার্ক উপকূলে কি হয়েছিল। 4 লাখ মানুষের তখন একটাই প্রশ্ন, যে সে কি উদ্ধার পাবে, বা আদৌ উদ্ধার পেলে উদ্ধার পথে সে কি আবার নিহত হবে, নাকি উদ্ধার পাওয়ার আগেই মারা যাবে, তার জীবনে কি ঘটতে যাচ্ছে। তার জীবনে তখন একটাই প্রশ্ন, সব প্রশ্ন উত্তর সবকিছু মুছে গিয়ে, যে সে কি এখান থেকে উদ্ধার হবে নাকি হবে না। সো নোলান বলেছেন যে আমি তার পেছনের গল্প, তার মানবিক আবেদন, প্রত্যেকটা আমার সৈন্যের জীবনের হাসি কান্না, এগুলো কিছুই আমি দেখাতে চাইনি। শুধু দেখাতে চেয়েছি ওই সময়ের ওই জায়গার ওই ঘটনাটা, আছে তারা কি উদ্ধার পাবে কি পাবে না, এবং যদি পায় তাহলে কিভাবে। শুধু ওই জায়গাটাতে ফোকাস করেছেন। এই জন্য আলাদাভাবে কোনো ক্যারেক্টারকে তিনি হাইলাইট করেননি। এখানে অসংখ্য ক্যারেক্টার এই সিনেমাতে আছে, কিন্তু স্পেসিফিকভাবে কোনোটা কি প্রধান চরিত্র করা হয়নি। অনেকটা মনে হবে যে সবার সমান ভূমিকা এই সিনেমাতে, অগণন চরিত্র, অজস্র চরিত্র, এবং সবাই যেন এখানে গুরুত্বপূর্ণ। আবার ওইভাবে বলতে গেলে একা আলাদাভাবে কেউই গুরুত্বপূর্ণ না, সবাই সমান, এরকম একটা কনসেপ্ট। যেটাও চ্যালেঞ্জিং, কারণ বেশিরভাগ সিনেমায়, বেশিরভাগ কি অলমোস্ট 2-1টা বাদ দিয়ে হয়তো বেশিরভাগ সব সিনেমাই বা গল্পই হয় যে 2-1টা মুখ্য ক্যারেক্টার থাকে এবং তাদেরকে ঘিরেই সিনেমাটা আবর্তিত হয়। এটা একটা ব্যতিক্রমধর্মী সিনেমা। এখানে কোনো মেইন ক্যারেক্টার বা একমাত্র সেন্ট্রাল ক্যারেক্টার বলতে এমন কিছু নেই এখানে। সবাই যার যার জায়গাতে তার ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ, সবাই একইভাবে।
তো অনেকগুলো এখানে এক্সপেরিমেন্টাল বিষয় এভাবে নোল্যান্ড ট্রাই করেছেন এবং সেই এক্সপেরিমেন্টগুলো আমার যদি জাজমেন্ট আমাকে করতে বলা হয় আমি বলবো যে 10-এ 10.25 আউট অফ 10। সো এখান থেকে বুঝতে পেরেছেন যে আমার কতটা ভালো লেগেছে সিনেমাটা। আমি আবারও দেখার আশা রাখি এবং আপনাদেরকেও দেখার জন্য বলছি, এটা দেখতে হবে এমন একটা সিনেমা, না দেখলে কিন্তু মিস করবেন আনডাউটেডলি। আমাকে শাহরিন SMS পাঠিয়েছেন যে গতকাল এক কলিগ বলেছিল সানডে হচ্ছে ফ্রেন্ডশিপ ডে এবং তার মনে পড়ে যাচ্ছে 9 বছর আগে 2008-এর ফ্রেন্ডশিপ ডের কথা, যেই ফ্রেন্ডশিপ ডেতে আমরা রেডিও আমার থেকে আরজেরা একটা বিশাল না মানে নর্মাল একটা গাড়িতে করে বেরিয়েছিলাম এবং ঢাকা শহরের বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি স্পেশালি ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে আমরা গিয়েছিলাম এবং এটা আগে থেকে অ্যানাউন্স করা হয়েছিল, যার ফলশ্রুতিতে যখনই কোনো ক্যাম্পাসে আমরা গিয়েছিলাম ওই সময়টাতে অনেক বন্ধুদের সাথে ওই সময় যারা লিসনার ছিলেন তাদের সবার সাথে দেখা হয়েছিল এবং একসাথে ছবি তোলা, অটোগ্রাফ দেয়, বেশ উৎসবমুখর একটা দিন ছিল। এবং আমি ব্যক্তিগতভাবে এসব ডে ফে সেলিব্রেট করি না এবং এগুলোতে বিশ্বাসীও না, কিন্তু ওই 2008-এর ফ্রেন্ডশিপটা আমার কাছে মেমোরেবল এই জন্য যে ওই দিনটাতে এত বেশি লিসনার সাথে দেখা হয়েছিল, যেটা খুব বেশি হয়নি, সৌভাগ্য হয়নি। এই কারণে আমার এখনো মনে পড়ে ওই সময়ের ওই ঘটনাগুলো। বেশ বৃষ্টি ছিল ওই দিনটাতে, তার মধ্যেও বৃষ্টিতে ভেজেও অনেক ফ্রেন্ড ছিলেন, জাস্ট আমরা সবাই যাবো, আমাদের সাথে দেখা হবে তাদের এই আশাতে। দারুণ একটা দিন ছিল। তো এটার কথাই শাহরিন SMS করে মনে করে দিয়েছে। আমিন খান নতুন একজন ফ্রেন্ড, মোস্ট ওয়েলকাম। ইশরাত যে কোনো সময় ফাস্টেস্ট কলার ওপেন হয়ে যেতে পারে আবার, সো বলা যায় না যে কথা হবে না, এমনটা ভাবার কোনো কারণ নেই। আমাকে জানিয়েছেন এরপরে একজন বন্ধু যে সবকিছু হঠাৎ কোনো দিন কোনো নতুন পৃষ্ঠার প্রথম লাইনেই থমকে যেতে পারে, অথচ কিশোরী চাইতো শেষ পৃষ্ঠা পর্যন্ত কেউ আঙুল ছোঁয়াক। দুর্দান্ত SMS। এরপরে আমরা গানে চলে যাচ্ছি, এরপর আর কোনো কথা হবে না। গানে যাওয়ার আগে SMS করার নিয়মটা আবার মনে করে দিই। প্রথমে আরে লিখতে হবে, স্পেস দিয়ে নাম ঠিকানা আর তারপরে কথাগুলো, আর লিখে পাঠাবেন যে নাম্বারে সেটা হচ্ছে 6969। অ্যাডেলের একটা গান শুনবো, গানটার নাম হচ্ছে হ্যালো। আচ্ছা, হ্যালো কথাটা কিভাবে আসলো এটা নিয়ে আমি একটা মজার ঘটনা শুনেছি, বা 100% আমি শিওর না যে এটাই আসলে সত্যি ঘটনা কিনা, বাট পড়েছিলাম বোধহয় কোথাও বা শুনেছিলাম। সেটা হচ্ছে টেলিফোন যিনি আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার গ্রাহাম বেল। তো উনি যখন দেখলেন যে টেলিফোন আবিষ্কার করার প্রথম উত্তেজনায় মানে কথা বলা যাচ্ছে, এটা একটা চাঞ্চল্যকর ব্যাপার ছিল, এখন তো ডাল ভাত। তো প্রথম যখন তিনি রিয়ালাইজ করলেন যে এটা এখন কাজ করবে, তার এই সদ্য আবিষ্কার করা মেশিনটা যেটার নাম হচ্ছে টেলিফোন, এটা দিয়ে আরেকজনের সাথে কথা বলা যাবে, তিনি তখন প্রচন্ড এক্সাইটমেন্টে চিন্তা করলেন তাহলে আমি একটু এখন টেস্ট করে দেখি, তো প্রথম ফোনটা কাকে দেওয়া যায়, মানব যাত্রার বা মানব জাতির ইতিহাসে প্রথম ফোন। সেই ফোনটা আলেকজান্ডার গ্রাহাম বেল তার গার্লফ্রেন্ডকে দিয়েছিলেন এবং তার নাম ছিল আসলে, তার নিকনেম ছিল হ্যালো। তো ফোন করেই যখন ওই পাশ থেকে সেই তার গার্লফ্রেন্ড রিসিভারটা উঠালেন, তার প্রথম কথাটা ছিল, অর্থাৎ মানব জাতির ইতিহাসে প্রথম ফোন কলের প্রথম শব্দ ছিল হ্যালো। তার প্রেমিকার নাম ধরে তিনি তাকে অ্যাড্রেস করেছিলেন। সেখান থেকে এটা হ্যালো হিসেবে চালু হয়ে গেছে এবং আমরা সবাই তারপর থেকে এত বছর হয়ে গেল, আমরা সবাই ফোন ধরি এখনো আলেকজান্ডার গ্রাহাম বেলের গার্লফ্রেন্ডের নাম বলি। কি অসীম ভাগ্যবতী ছিলেন এই মহিলা, তাই না? তার নাম শুনলেই পূর্ণ হয় এমন একটা ব্যাপার আর কি। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যদি বাংলাদেশের কেউ আবিষ্কার করতেন টেলিফোন এবং তার গার্লফ্রেন্ডের নাম যদি জুলেখা হতো, তাহলে বিষয়টা কিন্তু আমরা ফোন ধরে বলতাম, রিং হচ্ছে, মনে করুন সাউন্ড, কল্পনা করুন রিং হচ্ছে, ফোন রিসিভার উঠালো, জুলেখা এই কেমন আছো তুমি, তো এরকম ভাবে কনভারসেশনগুলো আমাদের হতো, আমরা জুলেখার নাম নিতাম। ভাগ্যিস তা হয়নি, হ্যালো বলে আমরা স্টার্ট করি কনভারসেশন। আর এমন ভাগ্যবতী প্রেমিকা কজন আছেন যার নাম যুগে যুগে শত শত বছরের মানুষ নিবে ফোন ধরি। যাই হোক, আমরা এইসব হ্যালোর কাহিনী না শুনে আমরা এবার হ্যালো গানটা শুনে ফেলি, একটু পরে ফিরছি, সাথে থাকুন। Hello, it's me. Hey friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM। আর সময় যখন 1:30 তখন এই মুহূর্তে হট সিটে ইরাজ আরেকবার আপনাকে হাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক জানাচ্ছে। আর শোয়ের নাম হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ, যেখানে আপনার স্বপ্নরা ওড়াউড়ি করতেই পারে, সেই অ্যাভিনিউতে আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য, আপনার SMS এর জন্য, আপনার কথাগুলো শোনার জন্য। শুনছিলাম LRB সেই গানটা, সেই অমর চিরসবুজ গানটা, এখন অনেক রাত, যে গানটা সম্পর্কে মনে হয় একবার আমি এই কথাটা বলেছিলাম যে এই গানটা কিছুদিন পর পর না শুনলে বা প্লে না করলে মনে হয় একটা বড় অপরাধ করা হয়ে গেছে। তো এবারও মনে হয় বেশ অনেকদিন পরে প্লে করা হলো, সেই অর্থে একটা অপরাধ হয়ে গেছে বই কি। এই অ্যালবামটা ছিল ফেরারিন, আসলে বেসিক্যালি এটা হচ্ছে আয়ুব বাচ্চুর একটা সোলো গান ছিল, যেটা 1994 টুগেদার নামে একটা মিক্সড অ্যালবাম বের হয়। ওই টুগেদার অ্যালবামে অনেক সিঙ্গারের গান ছিল, তার মধ্যে এই গানটাও ছিল আয়ুব বাচ্চুর একটা সোলো সং হিসেবে এটা রিলিজ হয়েছিল। পরবর্তীতে 96-এ যখন ফেরারিমা অ্যালবামটা বের হয়, LRBর এই যে কনসেপ্টটা ছিল হচ্ছে, এবং এটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এই অর্থে এখন অনেক টিভিতে লাইভ কনসার্ট হয় এবং দেখা যাচ্ছে যে
মিউজিশিয়ানরা এসে লাইভ গান করছেন একেবারে টিভি চ্যানেলে সরাসরি, সেখানে আপনি ফোন করতে পারছেন। আবার এরকম অনেক প্রজেক্ট হয় যে অ্যাকোস্টিক কনসার্ট হয়, শুধুমাত্র অরিজিনাল গানগুলোর অ্যাকোস্টিক ভার্সন বের হয়, এরকম অনেক এক্সপেরিমেন্ট এখন করা হয়। কিন্তু এটা প্রথম এরকম বাংলাদেশের প্রথম এক্সপেরিমেন্ট এটা এই অ্যালবামের মাধ্যমে এলআরবি করে, সেই 96 অ্যালবামের মাধ্যমে, যেখানে একটা রেস্টুরেন্টে তারা সবাই একেবারে লাইভ এবং অ্যাকোস্টিক বাজিয়েছিল এবং তাদের সাথে ছিল ভায়োলিনে গেস্ট ভায়োলিন আর্টিস্ট সুনীল দে। তো তারা সবাই মিলে এরকম একটা প্রজেক্ট প্রথম করেন এবং ওই অ্যালবামটা বের হবার আগে সবার মধ্যে একটা কনফিউশন ছিল যে বাংলাদেশে এরকম কাজ কখনো হয়নি, যে একদম লাইভ একটা ভেন্যুতে একটা ব্যান্ড পারফর্ম করছে এবং সেটাই রেকর্ড করে অ্যালবাম হিসেবে বের করা হচ্ছে। এটা ওই সময়টাতে খুব অভিন্ন একটা কনসেপ্ট ছিল বাংলাদেশে, এবং যার কারণে এটা সবাই খুব এটা শঙ্কার মধ্যে ছিল যে মানুষ এটা গ্রহণ করবে কিনা বা এই কনসেপ্টটা আদৌ বাংলাদেশে জনপ্রিয়তা পাবে কিনা। পেয়েছে তো বটেই, ওই অ্যালবাম এই গানগুলো ভয়ঙ্কর জনপ্রিয়তা পেয়েছে এবং তারপর থেকে এখন তো খুব এটা রেগুলার হয় যে একটা লাইভ অ্যালবাম বের হওয়া, যেটা বাইরের অনেক দেশে আগে থেকে চালু ছিল। তো সেক্ষেত্রে পাইওনিয়ার এলআরবিকে বলতেই হবে, এবং এই অ্যালবামটা হচ্ছে সেই অর্থে একটা মাইলস্টোন, ফেরারি মন সেই অ্যালবামটা। সেই গানটা আমরা শুনলাম এখন অনেক রাত। এদিকে আমাকে বেশ কিছু বন্ধু SMS অবশ্য পাঠিয়ে দিয়েছেন। এর মধ্যে ফ্লয়েডিয়ান আমাকে জানিয়েছেন যে হলিউড বাদে ওয়ার্ল্ডের অন্য দেশের নতুন মুভিগুলো দেখা হয়েছে কি, অনেকদিন দেখা হয় না ভিন্ন দেশের ফিল্ম। আমারও বেশ কিছুদিন না অল্প কিছুদিন ধরে দেখা হচ্ছে না। আমি লাস্ট হলিউড ছাড়া অন্য যে সিনেমা দেখেছিলাম সেটা হচ্ছে জার্মান একটা ফিল্ম বিলভড সিস্টার্স, এবং ওটা দেখার পরে আমি রিভিউ করেছিলাম মুভি দ্য উইকে কোনো একটা সেগমেন্টে। রিসেন্টলি আমার বাইরের দেশে মুভি দেখা বন্ধ, শুধু না হলিউড সেখানেরও মুভিও বন্ধ, শুধুমাত্র সিনেমা হলে মুভি দেখা হয়, বিকজ আমার হোম থিয়েটারে বেশ কিছু ক্যারাবেরা হয়েছে, কিন্তু সেটা এখনো ঠিক করার আমি সময় করে উঠতে সময় বা আলসেমি যেটাই বলি না কেন করে উঠতে পারি না, যার ফলে আমার বাসায় মুভি দেখা বন্ধ বেশ কিছুদিন ধরে। আজ ঠিক করবো কাল ঠিক করবো করে শেষ পর্যন্ত করা হচ্ছে না, যেটা আমার সবগুলো জরুরি কাজের ব্যাপারই হয়, আজ করবো কাল করবো করে জীবনে অনেক কাজে আর করা হলো না। আদৌ হবে কিনা একমাত্র ঈশ্বরই বলতে পারবেন। তো আমরা এখন SMS করার নিয়মটা একটু মনে করে দিই আরেকবার। যদি আপনি SMS করতে চান আমাকে, আপনার মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে প্রথমে আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের নাম লেখার দরকার নেই, শুধুমাত্র আরে লিখলেই হবে, যেটা হচ্ছে রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, স্পেস দিয়ে নাম ঠিকানা আর তারপরে কথাগুলো আর লিখে পাঠাবে যে নম্বরে, সেটা হচ্ছে 6969। আর যদি কেউ জানালার পাশে এই মুহূর্তে থাকেন, জানালার পাশে বসে যদি এই মুহূর্তে আমাকে কেউ শুনছেন, এমন কেউ যদি থাকেন আমার পাশে, এই গানটা স্পেশালি তার বা তাদের জন্য, কারণ গানটার নামই হচ্ছে জানালার গ্লাস, বাপ্পার গান। একটু পরে ফিরছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনার বন্ধু ইরাজকে, সেই মধ্যরাতের আগন্তুক বন্ধু এখনো আপনার সাথে আছে। সময় যখন 1:44, রাত 2 পর্যন্ত থাকবো। আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম শিরোনামহীনের একটা গান আবার হাসি মুখ, এবং তার আগে ছিল বাপ্পা মজুমদারের গান জানালা গ্লাস। অনেক বন্ধু SMS পাঠিয়েছেন, সবারটাই পড়ার চেষ্টা করবো, তবে তার আগে একটা বার্থডে উইশ না করলেই না। আমাদের মাসুক ভাইয়ের পক্ষ থেকে বার্থডে উইশ স্পেশালি মোহাম্মদপুরের বন্ধু শ্রাবণীর জন্য। হ্যাপি বার্থডে টু ইউ শ্রাবণী, অ্যান্ড মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আশা করছি এই দিনটা অনেক ভালো কাটবে এবং অনেক সারপ্রাইজে ভরে থাকবে পুরো দিনটা, আর জীবনটা অনেক বেশি সুন্দর কাটবে সবাইকে নিয়ে, কাছে সবগুলো মানুষকে নিয়ে। অনেক অনেক শুভকামনা থাকলো শ্রাবণীর জন্য, অ্যান্ড ওয়ান্স এগেইন হ্যাপি বার্থডে। আর অনেক SMS পাঠিয়েছেন, তার মধ্যে জান্নাত আছেন বসিলা থেকে, শ্রুতি অনেকগুলো SMS পাঠিয়েছিলেন অবশ্য অনেক বিষয় নিয়ে। সাজিদ একটা গানের রিকোয়েস্ট পাঠিয়েছেন, নির্জন ওয়ান্স এগেইন, ছায়া ওয়ান্স এগেইন, ব্লু নাইটিঙ্গেল ওয়ান্স এগেইন, আর অনেকের SMS আছে। আপাতত আর SMS পড়ছি না, যেহেতু খুব বেশি সময় বাকি নেই, তাই ঝটপট আর কয়েকটা আমরা গান শুনে ফেলবো এই ফাঁকে। তবে SMS করে নিয়মটা একটু মনে করে দিই, যদি কোনো কিছু লিখতে চান আমাকে, কোনো গানের রিকোয়েস্ট বা যে কোনো কিছু, নিজের যে কোনো কথা, প্রথমে আরে লিখবেন, অর্থাৎ রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন যে নম্বরে, সেটা হচ্ছে 6969। আর এখন আমরা যে গানটা শুনবো এটা হচ্ছে জন ডেনভারের একটা গান, সুইট সারেন্ডার। একটু পরে ফিরছি, সাথে থাকুন। Forgotten highway, traveled by many, where I've been, there's a spirit that guides me alive. So friends, শুনছেন সুইট সারেন্ডার বাই জন ডেনভার। এই গানটা শুনলে আমার একটা দৃশ্য সবসময় কল্পনায় ঘোরে, এটা মাথার মধ্যে একটা দৃশ্য কাজ করে, ওটাও একটু শেয়ার করি সবার সাথে, তারপরে হয় আবার সুইট সারেন্ডার শুনবো। সুইট সারেন্ডার নামটার মধ্যে একটা অন্যরকম মিষ্টি একটা ব্যাপার আছে, তাই না? তো এটা শুনলে আমার যেটা মনে হয় যে একটা ঘর, দুটো মানুষ থাকে, হয়তো মাত্র কিছুদিন আগে তাদের জীবনের গাঁটছড়া বেঁধেছে একসাথে, অল্প কিছুদিন হলো একসাথে পথ চলা শুরু হয়েছে, তাদের সংসার শুরু হয়েছে, মাত্র এখনো নতুন সংসারের ঘ্রাণ হয়তো চলে যায়নি পুরোপুরি, এরকম একটা সময়। তো এরকম সময় যেটা হয়, ছোটখাটো অনেক টুকরো অনেক ছোট ছোট সুখগুলোই অনেক বড় সুখ হয়ে ধরা দেয়।
আবার ছোট ছোট একেবারেই অল্প টুকরো টুকরো অভিমানগুলো অনেক বড় কষ্ট অভিমান হয়ে ধরা দেয়। একদম আকাশের সবটুকু মেঘের গাম্ভীর্য আর একদম আকাশের মতো মুখ কালো করে থাকে সামান্য একটা কথা দিয়ে হয়তো আপনার প্রিয় মানুষটা। তো এরকম হয়তো কোনো সামান্য একটা বিষয় নিয়ে সেই তার প্রিয় মানুষটা, সেই মানবী নারী শরীরে নিয়ে সে হয়তো রাগ করেছে, অভিমান করেছে কোনো একটা নিয়ে। তো তার সেই তার পুরুষ সঙ্গী তার হয়তো অনেক সাধ্য সাধনা করছে তার মান ভাঙানোর জন্য বা রাগটা ভাঙানোর জন্য, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। হয়তো অনেক হাস্যকর এক্সপ্রেশন দিচ্ছে, হয়তো মুখ ভেঙচি কেটে ট্রাই করছে তাকে হাসানোর, হয়তো বা যে কথাটা শুনলে সে সব থেকে বেশি হেসে দেয় বা তার কাছে যেটা ফানি মনে হয় সেগুলো বলেও তাকে হাসানোর ট্রাই করছে। এবং মেয়েটা হয়তো তার হাসি আসছেও আসলে, কারণ রাগটা হয়তো খুব বড় কোনো বিষয় নিয়ে না, কিন্তু তাকে জোর করে একটা খুব রাগ করেছি আমি আজকে, আর এই রাগ কিছুতেই ভাঙানো যাবে না, এই অভিমান আমি আজকে কিছুতেই ভুলবো না, এরকম একটা জোর করে সে একটা এক্সপ্রেশন ধরে রাখছে। যদিও মনের অ্যাকচুয়ালি মনে মনে সে অনেক কষ্ট হচ্ছে তার হাসি আটকাতে, কিন্তু ওই যে আজকে তোমাকে আমি দেখে ছাড়বো, আজকে আমি রাগ ভাঙাবো না, অনেক অভিমান করেছি আমি, এরকম একটা জোর করে এক্সপ্রেশন ধরে রাখছে। তো এরকম অনেক চেষ্টা করার পরে অবশেষে সাধ্য সাধনা করতে 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 অনেকক্ষণ পরে যখন মেয়েটা আসলেই আর পারছে না নিজের হাসি আটকাতে বা নিজেকে ধরে রাখতে, এবং একটা পর্যায়ে গিয়ে যখন ছেলেটার ছেলে মানুষই দেখে দেখে তখন মেয়েটার মায়া জন্মাচ্ছে, আরে বেচারা কত কষ্ট করছে আমার রাগ ভাঙানোর জন্য, ঠিক আছে আজকের মতো এই বেলার জন্য ওকে মাফ করে দিই, ক্ষান্ত দিই। তখন শেষ পর্যন্ত মেয়েটার আর শেষ পর্যন্ত না পেরে অবশেষে সে হেসে দিল, বা অবশেষে তার মান অভিমানের পালাটা শেষ হলো, মান ভঞ্জন হলো। এবং ঠিক সেই সময় হয়তো আবার সে নিজেকে তার বাহুডোরে সমর্পণ করলো। অবশেষে সেই মিষ্টি কিন্তু অনেক সুইট একটা মান অভিমানের পর্ব শেষ হওয়ার পরে। এবং হয়তো এটা কি বলে সুইট সারেন্ডার, তাই না? সুইট সারেন্ডারের অন্য কোনো মিনিং আমার মাথায় খেলে না। এই গানটা যখন শুনি আমার মনে হচ্ছে দ্যাট শুড বি দ্য সুইট সারেন্ডার। তো আমার কাছে মনে হয় যে আসলে প্রত্যেকটা সম্পর্কের ভেতরেই মান অভিমানগুলো যেন কখনোই গুরুতরভাবে না আসে, এরকমভাবে টুকরো টুকরো মান অভিমানের খেলা হিসেবেই যেন আসে, যেগুলো হয়তো ভাঙানোর জন্য অনেক সাধ্য সাধনা করতে হবে, কিন্তু সেই সাধ্য সাধনা করতে গিয়েও বারবার মনে হবে প্রেম ছিল বলেই বা তুমি ছিলে বলেই এই সাধ্য সাধনা আমাকে করতে হয়, যার প্রত্যেকটা পরতে পরতে ভালো লাগা, আবেগ, শিহরণ লুকানো। আর সেই মানুষটা হয়তো অনেক কষ্টে জোর করে হয়তো তার রাগে রাগে একটা এক্সপ্রেশন ধরে রাখতে হবে, এবং মনে মনে সেও হয়তো চাইবে আর কতক্ষণ, আর পারছি না, এবার আমি হেসে ফেলি বা আবার ধরা দেই তার কাছে, জাস্ট লাইক সুইট সারেন্ডার, তাই না? এইরকম একটা দৃশ্য আমার মাথায় কাজ করে। ওকে, আর কথা বলবো না, আমার নিজের ভাবনা আমার কাছেই থাক। লেটস এনজয় দ্য সং এগেইন। On some forgotten highway, traveled by many, remembered by So friends, welcome back for the last time tonight. শুনছিলাম ইন্ডালোর গান আইএসডি। আর এই মুহূর্তে শেষ গান অলরেডি প্লে হওয়া স্টার্ট হয়ে গেছে। এটা হচ্ছে লাকি আখান্দের এই নীলমণিহার। সো যেহেতু লাস্ট গান অলরেডি প্লে হওয়া শুরু হয়ে গেছে, তার মানে বুঝতে পারছেন আমার সময় শেষ। আজকের মতো বিদায় নিচ্ছি, নিশ্চয়ই আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আবার কথা হবে। অনেক অনেক কথার গান নিয়ে আবার আমরা একসাথে থাকবো, এবং আরো অনেক কিছুই হবে নিশ্চয়ই নেক্সট উইকে। ভালো থাকুন এক সপ্তাহ জুড়ে, শুধুমাত্র এক সপ্তাহ জুড়ে না, সারা জীবন জুড়ে। ওকে, শুভরাত্রি।